মনির সাহেব তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে ভয়েসে জানিয়েছেন, ঘটনাটা বলেছেন। তার সাথে কিছু ভিডিও ক্লিপস পাঠিয়েছেন, যেই জায়গায় ঘটনাটা ঘটেছিল সেই জায়গার কিছু ভিডিও ক্লিপ। ভিডিও ক্লিপগুলো কিন্তু আসলেই বেশ ভয়ের ছিল, আমি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে আসলেই জায়গাটা রিয়েলি স্পুকি। স্বাভাবিক ভাবেই কোনো মানুষ ওই জায়গায় গেলে অনেক কিছুই এক্সপিরিয়েন্স করতে পারেন, দেখে যা মনে হয়েছে আমার কাছে। আর যেহেতু মরুভূমির খুব কাছে জায়গাটা এবং বিশাল একটা খোলা প্রান্তরের মধ্যে এরকম জিনিস ঘটতেই পারে। তিনি ভিডিও ক্লিপগুলো শেয়ার করেছেন আমাকে এবং তিনি মোট কথা তিনি আমাকে দেখিয়েছেন জায়গাটা যেখানে তার সাথে ঘটেছে। তো যাই হোক, মনির সাহেবের এই ঘটনাটি আমি এখন শেয়ার করবো আপনাদের সাথে। আর তাকে এই ঘটনাটি শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছেন তার মেয়ে নুজহাত তাবাসসুম মাইমুনা। তার মনির সাহেব আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন তাকে বার্থডে উইশ করি। তার বার্থডে ছিল এই নভেম্বরে। হ্যাপি বার্থডে মাইমুনা। আর তার বার্থডে ডেটটা আমি বললাম না। যাই হোক, আমি চলে যাচ্ছি মনির সাহেবের শেয়ার করা ঘটনায়। মনির সাহেব সেখানে কাজ করেন, তিনি একটা জব করেন এবং তার জবটা হচ্ছে ওখানকার একটা রেস্টুরেন্ট কেন্দ্রিক। এবং সেই রেস্টুরেন্টে তিনি জব করেন। রেস্টুরেন্ট হচ্ছে বিশাল একটা বিল্ডিংয়ের নিচতলায় একটা প্লাজার মধ্যে। সেই প্লাজার নিচতলায় হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। আর সেই রেস্টুরেন্টের একই মালিকেরই আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে একই এলাকায়। তো জায়গাটা এরকম একটা মেইন হাইওয়ের কাছে জায়গাটা, এবং তার একদিকে বিশাল একটা মেট্রো রেল স্টেশনের কাজ হচ্ছে। আমি এক্স্যাক্ট জায়গাটার নাম বলছি না, যদিও মনীষ সাহেব মেনশন করেছেন, সেটা আমি করব না, অদ্ভুত রীতি আমরা যেটা করি না। যাই হোক, বড় একটা মেট্রো রেল স্টেশন, বেশ বড় আকারের। সেটা হয়েছে দেখে একটা স্টেডিয়ামের মতো মনে হয় এবং কাছাকাছি একটা ছোট স্টেডিয়ামও আছে এবং খেলার কিছু গ্রাউন্ড আছে। তো এই সব যেই জায়গাগুলা, এগুলা রাত্রেবেলা একেবারেই মানে হয়ে যায়, মানে একেবারে নিশ্চুপ হয়ে যায়, কোনো মানুষজন থাকে না। তাদের রেস্টুরেন্ট মোটামুটি বেশ রাত পর্যন্তই চলে, সেখানে মানুষজন আসে, খাওয়া দাওয়া করে এবং গভীর রাতে দেখা যাচ্ছে যে বেশ কমে যায় তাদের কাস্টমারের যে ফ্লো, সেটা খুব কমে যায়। মানে একেবারে গভীর হয়ে গেলে তখন একজন দুইজন কাস্টমার আসে রেস্টুরেন্ট, এরকম একটা অবস্থা। তো গভীর রাত পর্যন্ত তাদের রেস্টুরেন্ট চলে, তারপর এক সময় তারা বন্ধ করে ক্লিনিং করে সকালের জন্য প্রিপেয়ার করেন রেস্টুরেন্ট। আর এই সময়টা তাদের লোকবল একেবারে কম থাকে। তো লোকবল কম থাকার কারণে তাদের কাছে বেশ ভয় লাগে, কারণ বিল্ডিংটা এত বড়। মানে আসলে আমাকে উনি ভিডিও পাঠিয়েছেন, সেখানে আমি দেখেছি বিশাল একটা স্ট্রাকচার, বিশাল একটা স্ট্রাকচার। তো এরকম বড় স্ট্রাকচারের মধ্যে যখন মানুষজন না থাকে, শুধু রেস্টুরেন্টটা ওপেন থাকে, তখন একেবারেই অন্যরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, যেদিনকার ঘটনা, মনির সাহেব ওই দিন তার কাজ পড়েছে ক্লোজিং শিফট, মানে উনি ক্লোজিং করবে রাতে গভীর রাত পর্যন্ত। আর কাজ করছেন তিনি এবং তার সাথে আরো মানুষজন। তো একটা পর্যায়ে দেখা গেল যে তাদের পানি শেষ হয়ে গেছে, রেস্টুরেন্টে যে পানির সাপ্লাই সেটা শেষ হয়ে গেছে, দেখতে পানি আসছে না কলে। তো আলোচনা করলেন তাদের মধ্যে। তো তাদের একজন বললেন যে পানি কেন গেছে এটা তো ফাইন্ড আউট করা দরকার, পানি কেন গেল। তো মনীষ সাহেবের বস বললেন যে তুমি চেক করো যে কি ব্যাপার, যাও এখানে, যে পানি তো আসলে ছাড়ার কথা, এতক্ষণ পানি থাকার কথা, ট্যাঙ্কিতে পানি থাকবে না এরকম কোনো কথা নাই, এতক্ষণ তো থাকার কথা যে ছেড়ে থাকে, তারপর চেক করা দরকার, তুমি যাও যেয়ে দেখো। মনীষ সাহেবের একটু অস্বস্তি লাগতেছিল, কারণ পুরো বিল্ডিংটা একেবারেই নীরব আর তাকে যেতে হবে উপরে। তো সেই ক্ষেত্রে তাকে যেতে গেলে যেটা করতে হবে তাই কিন্তু বিল্ডিং এর পেছন দিয়ে যেতে হবে। এবং ওখানে যেটা হয় যে প্লাজাতে সবকিছুতে এই যে কোনো রকমের বাথরুম অ্যান্ড অল দিস ফ্যাসিলিটিস আর অন দ্য ব্যাক। মানে সৌদি আরবে যে স্থাপনাগুলো তৈরি হয়েছে সবই হচ্ছে আমেরিকান সিস্টেমে তৈরি করা। ওখানে বাইরে দেখা যাচ্ছে কোনো একটা মূল একটা প্লাজার বাইরেই থাকে সব বাথরুম আর অন্যান্য ফ্যাসিলিটিস, যেগুলো ভেতরে থাকে না। তো মনীষ সাহেবকে হেঁটে যেতে হবে পেছন দিকে, একদম পেছন দিক দিয়ে, যে সেইখানে হচ্ছে সিঁড়ি ঢোকার এবং সেটাতে তাকে ঢুকতে হবে। তো পুরোই অন্ধকার জায়গাটা, এবং একদম পেছনে তার যেখান দিয়ে ঢুকবে তার পেছনে হচ্ছে একটা ছোট্ট টেনিস কোর্ট আছে, অন্ধকার, একদম গাঢ় অন্ধকার। আর সেই জায়গায় দাঁড়ায় থাকলে একটু উপরে উঠলে দেখা যায় হচ্ছে পেছনে সেই বিশাল ভুতুড়ে সেই স্টেশনের যে স্ট্রাকচার, একেবারে মানুষজন নাই, এরকম একটা অবস্থা। তো মনীষ সাহেব একটু অস্বস্তি ফিল করেন। তো তিনি তারপরও চাবিটা নেওয়ার জন্য তাদের আবার তাদের ওই ঢোকার যে চাবি সেটাও এখানে থাকে না, সেটা থাকে তাদের ওখান থেকে হেঁটে যেতে হয় সামনে প্লাজার আরেক প্রান্তে, সেখানে তাদের জিম আছে। একটা জিম ছিল তাদের একই মালিকের, সেই জিমের ওইখানে সেই ক্লোজড জিমের ভেতরে চাবিটা থাকে, অন্ধকারে নিয়ে আসতে হবে। জিমের চাবি আবার তাদের কাছে আছে। তো এইগুলোর জন্য একটু অস্বস্তি লাগতেছিল মনীষ সাহেবের। তো তিনি তারপরও বের হয়ে জানাগত্যা কথা বলে যে তাহলে আমি আসতেছি। তো হেঁটে যাচ্ছেন, পুরো প্লাজা অন্ধকার, একেবারে মানুষজন নাই, মানে
টুকিটাকি লাইট জ্বলতেছে। অন্ধকার বলতে এত বড় বিল্ডিং এতটুকু লাইট কিন্তু কম মনে হচ্ছে, আলোক উজ্জ্বলতা কমে গেছে এখানে। হেঁটে হেঁটে যাচ্ছে প্যাসেজ ধরে এবং এক সময় তিনি পৌঁছালেন জিমে, সেখান থেকে চাবি নিয়ে আবার ব্যাক করলেন। ব্যাক করে এবার বিল্ডিং এর পেছন দিকে যাবার পালা। তো যখন তিনি পেছনে আসছেন সেই জায়গায় দেখতেছেন যে বেশ মানে প্লাজার যে এক পাশে যে ইগুলা ঢোকার একটা ছোট্ট প্যাসেজ, আর এক পাশে মাঝখানে বিশাল একটা খোলা জায়গা এবং আকাশে চাঁদ উঠছে, চাঁদের আলো এসে পড়তেছে, একটা ঝিঝি পোকার শব্দ চারদিকে একদম মানে খুব প্রকটভাবে আছে। আর আবহাওয়া হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওই দিন, কারণ শীত আসি আসি করতেছে ওরকম সময় একটা অবস্থা। মরুভূমিতে দিনে যথেষ্ট গরম থাকলেও রাতের বেলা একেবারে ওই অঞ্চলগুলো ঠান্ডা হয়ে যায়। তো ওনার একটু গা কাটা দিতেছে, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, একবারে পেছনে চলে আসছেন মানে যেখান থেকে দরজা আর কি ঢোকার। বিল্ডিংটা কিন্তু মানে প্রচন্ড বড় একটা অবকাঠামো। যদি আপনারা এটাই করেন, ধরেন এই প্লাজাটার আকৃতি হবে বাংলাদেশের যে কোনো একটা মলের মতো বড় এরকম। তো উনি যখন পিছনে চলে আসছে, এসে দরজার কাছে আসলেন, এসে দরজাটার মাঝে চাবি ঢুকালেন। ঢুকায় তার একটু ভয় লাগতেছে, কারণ কেমন মানুষজন নাই, এটা মানুষ আমার নিজের থেকেই কেমন যেন একটা ভয় কাজ করে নিজের ভেতরে, যখন কোনো মানুষজন নাই। তো তিনি দরজা খুলে ভিতরে ঢুকলেন, ঢুকে দরজাটা আটকায় দিলেন। তো দরজা আটকায় দেওয়ার কারণ হচ্ছে মানে তিনি দরজাটা ওই যে অটোমেটিকলি ওখানে থাকে যে প্রেসারাইজড যে একটা কপি কল থাকে যেটাতে লেগে যায় আবার, হ্যাঁ, যে কারণে দরজা উনি আবার লাগাই দিলেন ভেতর থেকে। এই লাগাই দেওয়ার কারণ হচ্ছে যে উনি যদি খোলা রাখেন, কোনো কিছু দিয়ে ঠেক দিয়ে রাখেন, কেউ হয়তো ঢুকে যেতে পারে। আর ভেতরে তো অনেক স্টোর, অনেক খালি, মানে দেখা যাচ্ছে যেখানে শুধু খালি ফ্যাসিলিটিস আছে অনেকগুলা। মানে এই খালি ফ্যাসিলিটিস গুলা হচ্ছে বিভিন্ন রকমের স্পেস, মানে দোকান আরো অনেক কিছু করার জন্য স্পেস। এটা বেসিক্যালি হয়েছে যে সেখানে যখন স্টেশন হবে কাছাকাছি, তখন হয়তো জায়গাটা আরো বিজি হয়ে যাবে। তো এই কারণে এই বিল্ডিংটা যারা তৈরি করছে তারা এখনো ওগুলা কিছুই এখনো মানে কোথাও ভাড়াও দিতে পারে নাই, হ্যান্ড ওভারও করতে পারে নাই, বাট এগুলো একসময় নাকি অকুপাইড হবে। এখন খোলা, জাস্ট লাইক একটা খোলা মল এরকম। তো কেউ যদি ঢুকে যায় কোনো কিছু একটা করতে পারে, মানে কোনো সমস্যা হতে পারে বা একটা প্রবলেম হতে পারে বিল্ডিং এর সিকিউরিটির। এই কারণে তিনি আর কাউকে ওখানে মানে ওই দরজাটা লাগাই দিলেন, মানে ঢুকেই তিনি দরজা লাগাই দিয়েছেন। দরজা লাগাই দেওয়ার পর কিন্তু তার একেবারেই বুক তখনই ধুকধুক করা শুরু করছে, কারণ অন্ধকার, মানে কিচ্ছু নাই নিচে। ফ্ল্যাশ লাইট নিয়ে আসছিলেন হাতে, ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, ফ্ল্যাশ লাইট জ্বালায় যাচ্ছেন, কারণ সামনে সার্কিট ব্রেকার্স আছে, ওখানে বাতির সুইচ আছে, দিলে এক একটা জায়গায় হয়তো দুই একটা করে লাইট আছে, জ্বলবে। কিন্তু এত ঝামেলা কে করে এটা? উনি ঢুকে এসে সার্কিট ব্রেকার একটা একটা জ্বালাবে, কোনটা জ্বলবে, আবার নামার সময় বন্ধ করতে হবে, এগুলোর জন্য উনি আর ওগুলার মাথা করেন নেই। উনি ফ্ল্যাশ লাইট মেরে মেরে এগুলেন। তো এগিয়ে যাচ্ছেন, অন্ধকারে সিঁড়ি ঘর একেবারেই মানে অন্যরকম। আর যেহেতু এখানে এখনো কেউ থাকে না বা এখনো কেউ কোথাও লিজ হয় নাই, জায়গাগুলো কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, একটু অন্যরকম ভাবে, মানে একটা কনস্ট্রাকশন স্মেল আছে, ধুলা ময়লা পড়ে আছে, কেউ ওইটা খুব একটা মেনটেন করে না। তো উনি উঠে যাচ্ছেন ফ্ল্যাশ লাইট মেরে, এক একটা সিঁড়ি, যে 3 তলা, টোটাল বিল্ডিংটা হচ্ছে 3 তলা, তো ঘুরে ঘুরে সিঁড়িতে উঠতে হয়। তো তিনি যখন উঠতেছেন, এবং এই 3 তলা কিন্তু বেশ উঁচু উঁচু 3 তলা, মানে একদম ছোট না, বেশ উঁচু 3 তলা। তো লাইট মেরে মেরে যখন উঠতেছেন, প্রতিটা সিঁড়ির বাঘ ঘোরে না, ওনার কাছে মনে হয় যে কিছু একটা আছে পরবর্তীতে। মানে এই মানে উনি যখন ঘুরে যাচ্ছেন ওই পাশে মোড়েই মনে হয় যে কিছু একটা উৎপেতে আছে, এরকম লাগতেছে। এবং এত নিস্তব্ধতা এখানে যে ওনার নিঃশ্বাসের শব্দ মনে হয় প্রতিধ্বনিত হইতেছে, এরকম একটা অবস্থা, বেশ ভয়ের। যাই হোক, মনির সাহেব উঠলেন, উঠে 2 তলা 3 তলায় যে ফ্লোরটা, ওইখানে কেউ ঢুকতে চান না। উনি একটা ছবিও ভিডিও দিয়েছেন, সেখানে তিনি দেখাইছেন যে উনি যখন ভিডিও করতেছেন তখনও তিনি ভয় ঢুকেন না ওইখানে। উনি বলছেন যে ওই জায়গাটা বেশ ভয় লাগে। যাই হোক, এবং ওনার এই ঘটনা যেটা ঘটছে ওটার সাথে 3 তলা সম্পর্ক আছে। যাই হোক, তিনি ওইখানে পৌঁছে আরেকটু বেশ ভয় লাগলো, কারণ ওই জায়গাটা বেশ ডার্ক এলি ঢোকার জন্য। তো তিনি একসময় উঠে গেলেন, পুরা শেষ মাথায় এসে দাঁড়াইছেন, এবং তার মনে হচ্ছে নিজের হার্টবিটের শব্দ পাইতেছেন তিনি, এরকম লাগতেছে তার কাছে। ছাদের যে ঢোকার যে তালাটা, সেটাও খুললেন তিনি, ওখানে একটা তালা মারা আছে, ওইটাও তিনি খুললেন। খুলে ঘটাং করে শব্দ করলে খুললেন। খোলার পর বের হয়ে আসছেন ছাদে। একেবারে চাঁদের আলো পড়ে একদম ভেসে যাচ্ছে চারিদিক, চাঁদের বিশাল ছাদ দেখা যাচ্ছে যে পুরো চাঁদের আলোতে ভেসে যাচ্ছে ছাদটা। তার মধ্যে দিয়ে তিনি এদিক ওদিক তাকায়, আরো অনেক জিনিসপত্র আছে ছাদে, এই সেন্ট্রাল এসি গুলার ইউনিট গুলো বসানো আছে, তারপর মানুষ এই যে এখানে যে ডিশ লাইন চলে এগুলার জন্য স্যাটেলাইট, ভিস্যাট, এগুলো অনেক কিছু বসানো এখানে।
তো ওগুলা উনি দেখলেন না, ওনার কাছে কেমন যেন লাগতেছে, চাঁদের আলো পড়ে এবং ছাদ থেকে দেখা যাচ্ছে যে বেশ উঁচু তো ছাদটা, এক একটা ফ্লোরের উচ্চতা হবে প্রায় 11-12 ফিট করে, তো প্রায় অনেক বেশ খানিকটা উপরেই, এবং আশেপাশে যেহেতু ওই ধরনের উঁচু স্কাই স্ক্র্যাপার নাই, বড় বিল্ডিং নাই, ফাঁকা লাগতেছে। উনি এক কোনায় দাঁড়ায় দেখলেন যে দূরে একেবারে মরুভূমির মতো এখানে একদম চাঁদের আলো পড়ে একেবারে চকচক করতেছে বালিগুলা, আর এই জায়গায় বিশাল সেই স্ট্রাকচারটা দেখতে পুরো ভৌতিক লাগতেছে, অন্ধকার। স্টেডিয়ামের যে অংশটাতে আলো পড়ছে ওই জায়গাটা অন্যরকম লাগতেছে পুরো। তো উনি দেখতে দেখতে আস্তে আস্তে চিন্তা করলেন যে এখন ট্যাঙ্কির কাছে যেতে হবে। ট্যাঙ্কিটা হচ্ছে সামনে হেঁটে গেলে একটা ছোট লোহার সিঁড়ি দিয়ে, আমরা যেরকম আমাদের বাংলাদেশেও আছে, আমাদের ট্যাঙ্কির জন্য দেখা যাচ্ছে আমাদের একটা উপরে উঠতে হয় সিঁড়ি দিয়ে, আমার বাসাও আছে এরকম। তো লোহার সিঁড়ি দিয়ে তিনি বেয়ে বেয়ে উঠলেন, এবং ওনার লোহার সিঁড়িটা ছিল একটা খাড়া, যেটা উনি ভিডিও দিচ্ছেন দেখেছেন। তো উনি এটা বেয়ে বেয়ে একেবারে উপর উঠে গেলেন ট্যাঙ্কির কাছে, এবং গিয়ে তিনি দেখতেছেন যে ওনার ফার্স্টে মেক শিওর করতে হবে যে মোটর অন করলে তো হবে না, ট্যাঙ্কি ভরা থাকলে তো এই মোটর অন করে দিলে সমস্যা, ট্যাঙ্কিটা খালি কিনা এটা দেখতে হবে ওনাকে, মানে প্রবলেমটা কোথায় হয়েছে। তো উনি উপরে গিয়ে দেখলেন ট্যাঙ্কের ভেতরে পানি নাই, উনি মেক শিওর করলেন ট্যাঙ্কে পানি নাই। উনি বুঝলেন যে হ্যাঁ, তাহলে তো এখন তো এটা মোটর চালাইতে হবে। মোস্ট প্রবাবলি যার কাজ ছিল এটা, মানে অটোমেটিক করা ছিল, বাট অটোমেটিকটা কাজ করে নাই, বা মনিটর যার করার দায়িত্ব ছিল সে মনিটর করে নাই, এই কারণেই এরকম পানি হয়ে গেছে। তো ওনাদের একটু কাজ বেড়ে গেছে আর কি, এই ট্যাঙ্কটা ভরা পর্যন্ত ওনাদের মেক শিওর করতে হবে। এবং এই মোটরের যে ছাড়ার যে সুইচটা মানে মেশিনের, সেটাও নিচে তাদের। যাই হোক, তিনি কি করলেন, তিনি আস্তে করে হেঁটে আসতেছেন আর কি, নেমে যাবেন আর কি, তার এখানে দেখা শেষ। তো যখন তিনি সিঁড়ির কাছে আসছেন, নিচে নামবেন, হঠাৎ করে তার চোখ পড়লো নিচে, মানে নিচের ছাদে, যেটা সিঁড়ি দিয়ে নেমে যাবেন। ওখানে তার কাছে দেখে মনে হলো একটা মানুষের মতো একটা অবয়ব দাঁড়ায় আছে এখানে, মানুষের মতো অবয়ব, কিন্তু মনে হচ্ছে একটা আলখাল্লার মতো পরা, মানে আলখাল্লাটা ডিফারেন্ট কালারের, চাঁদের আলো পড়ছে এটাতে মনে হচ্ছে যে কয়েক রকমের কালার দিয়ে একটা আলখাল্লা, সেটা পরে কেউ একদম দাঁড়ায় আছে এখানে। এবং তার চেহারা বোঝা যাচ্ছে না, চেহারাটা অন্ধকারের মধ্যে, আর অন্ধকার হয়ে আছে, চেহারা দেখা যাচ্ছে না। তিনি একটু থতমত খেয়ে গেলেন, তিনি মানে মানে বোঝার চেষ্টা করলেন এখানে কে। তো তিনি ওখান থেকে বলতেছেন, মানে কিছুক্ষণ ভয় পেয়ে গেছেন যে এটা কি, মানে উনি কি ভাবতেছেন এটা কি মানুষ না অন্য কেউ। তার মাথায় কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করতেছে অটোমেটিকলি, যে তার নিজস্ব যে বিবেচনা সেটা কাজ করতেছে খুব মানে সুইফটলি কাজ করতেছে, যে এটা কি আসলেই কি কোনো মানুষ নাকি। তবে তিনি চিন্তা করলেন ছাদ তো বন্ধ, ছাদের তালা মারা, নিচে তালা মারা, এখানে ঢুকে উপরে কে উঠবে। এটা ভাবতে ভাবতে তার বুকটা ছ্যাদ করে উঠলো। তো যখনই ছ্যাদ করে উঠছে তখনই মনে হলো নিচের যে মানুষটা তিনি দেখতেছিলেন সে ওপর দিকে এভাবে তাকাইছে তার দিকে। তিনি কিছু দেখতেছেন না, চেহারা দেখা যাচ্ছে না, অন্ধকারে মনে হচ্ছে আলখাল্লাতে মাথার মধ্যে জিটা পড়ে আছে, চেহারার জায়গাটা অন্ধকার ঢাকা। তো তিনি ভয়ে কেঁপে উঠে তিনি এখন যে নিচে নামবেন তাও তিনি সাহস পাচ্ছেন না। তিনি এখান থেকে ভাঙা ভাঙা আরবিতে বললেন, তিনি কিন্তু মোটামুটি ভালো আরবি শিখে ফেলছেন। তো মনির সাহেব এখান থেকে উপর থেকে ভাঙা ভাঙা আরবিতে বলতেছেন যে ভাই আপনি যে হন, আপনি আমাকে যেতে দেন, আপনি চলে যান, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি কেন এখানে দাঁড়াইছেন, এখানে আমাদের বিল্ডিং, আমরা এখানে কাজ করি, আপনি এখান থেকে চলে যান। তো এটা বলছে সে একদম ভাঙা ভাঙা আরবিতে বলছে, বলে সে থরথর করে কাঁপতেছে। মনির সাহেব প্রচন্ড ভয় পেয়েছে, কারণ সে বুঝতেছে এটা মানুষ না। এটা বলার সাথে সাথে উইদিন ফিউ সেকেন্ড তিনি দেখলেন ওই যেই অবয়বটা ছিল বা মানুষের মতো বা কিছু একটা যেটা দাঁড়ায় ছিল লম্বা আলখাল্লা পরা, মানে 1 সেকেন্ডের মধ্যে ওখান থেকে সরে গেল, একেবারে ছাদের যে দরজাটা সেখান থেকে ঢুকে গেল ভিতরে, মানে যেই জায়গাতে তিনি ঢুকছিলেন আর কি, মূল যে সিঁড়ি ঘরের যে জায়গাটা যেখান থেকে ঢুকছেন। তো মনির সাহেব বলছেন যে তার কাছে মনে হয়েছে যে জাস্ট লাইক একটা রেখার মতো রেখে গেছে, ওইটা আলো যদি শ্যাপ করে চলে যায় একটা রেখার মতো, মানে খুব সুইফট, সেইভাবে সেটা অন্ধকারে চলে গেছে। তো মনির সাহেবের পুরা সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, তার মাথা থেকে মানে ঘাট থেকে পা পর্যন্ত ঠান্ডা একটা স্রোত নেমে গেছে, এবং ভয়ে তিনি একদম ওইখানে মানে স্থানুর মতো হয়ে গেছেন, কি করবেন বুঝতে পারতেছেন না। তো কয়েক সেকেন্ড তিনি আর কিছু দেখলেন না, একেবারে নীরবতা, রাতের যে নিস্তব্ধতা, হালকা বাতাস এসে বাড়ি মারতেছে গায়ে। তো এবং ভয় লাগতেছে, তার কাছে প্রচন্ড ভয় লাগতেছে, মনে হচ্ছে ওই যে দরজার ফাঁক থেকে কেউ একজন তাকায় দেখতেছে এরকম করে, এটা তার মনে হইতেছে ভিতরে ভিতরে। তিনি এখন নামতেও সাহস পাচ্ছেন না, মানে করতেও সাহস পাচ্ছেন না। তো এখন তিনি ভয়ে কাঁপতে কাঁপতে তিনি কি করলেন, তার সেলফোন বের করলেন, সেলফোন বের করে ওইটার মানে নাম্বার প্যাডই করলেন, করে তিনি নিচে ডায়াল করলেন,
মানে জাস্ট একটু সাহস গেইন করার জন্য নিচে ডায়াল করে ওখানে যে তার সাথে কলিগ ছিল তারে বললেন যে আমি দুপুর উঠছি, এখানে পানি মানে নাই, পানি নাই, পানি চালাইতে হবে মোটর। তো লোক বলছে পানি ছেড়ে দিয়ে চলে আসো, এখন দাঁড়ায় আসো, কি ব্যাপার? বলে না আমি এখানে ভয় পাইছি এসে। আরে ভয়ের কিছু নাই, এগুলো কোনো ব্যাপার না, আসো বললে সে ব্যস্ত মনে হয়, লোকটা ফোন রেখে দিছে। যাই হোক এই কথাগুলো বলাতেও কয়েক সেকেন্ডে তার একটু সাহস বাড়ছে মনির সাহেবের। তো তিনি মনে মনে দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামা শুরু করলেন। তো সিঁড়ি দিয়ে নামার সময় তো মানুষকে পেছন ফিরে নামতে হয় মই যেহেতু, তো উনি মই দিয়ে নামতেছেন আর তার মনে হচ্ছে যে তিনি জাস্ট নামবেন আর তার ঘাড়ে কেউ হাত রাখবে বা কাঁধে কেউ হাত রাখবে। এই ভয়টা তিনি পাচ্ছেন, তার একবার মনে হচ্ছে তিনি পড়ে যায় সিঁড়ি দিয়ে এরকম। এক পর্যায়ে তিনি নেমে দেখলেন কেউ নাই, তাকাইলেন ডানে বামে কেউ নাই, ভয়ে বুক কাঁপতেছে। দোয়া পড়তে পড়তে আবার জোরে দোয়া পড়তেও ভয় পেতেছেন, যা তার যদি আবার মানে কোনো ভুল হয়, তিনি কি পাক আছেন কিনা নিজে চিন্তা করতেছেন, মানে যদি কিছু হয়, কিন্তু নামতে তো হবে ওই দিক দিয়েই। তো তিনি ভয় পেতে পেতে এবং দোয়া পড়তে পড়তে ফ্ল্যাশ লাইটটাকে কোনো মতে ধরে ছাদের ভিতরে ঢুকে ওই সিঁড়ি করে যখন ঢুকছেন তার সারা শরীর ভার হয়ে গেছে। তিনি আর কোনো দিকে তাকাইতে সাহস পেতেছেন না, কোনো মতে দরজাটা লাগায় তিনি লাইটটা ধরে ঝেড়ে দৌড় দিলেন সিঁড়িতে, মানে ঝেড়ে দৌড় দিচ্ছে আর কোনো কিছু না। ধুপধাপ করে নামতেছে, তার পায়ের যে শব্দ হচ্ছে সেটা দিয়ে তিনি ভয় পাচ্ছেন। তো একবারে দৌড়া একদম নিচে আসলেন, নিচে এসে তিনি মানে তার তখন শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে, দৌড় দিয়ে যে মোটরের কাছে গেলেন, যিনি যে পানির ওয়াটার পাম্প যেটা পাম্পটা অন করলেন, একটা শব্দ শুরু হলো, একটা হিস শব্দ, মানে পুরো কাজ করা শুরু করছে চারিদিকে, পানির পাম্প থেকে পানি উঠতেছে। তিনি তারপর খুব ভয়ে মানে একেবারে ধাক্কা দিয়ে দরজা এটা করলেন, ওটা ভিতর দিয়ে লক করলেন, মানে ওটা লক সিস্টেম যেটা, ওই লকটা করে দিয়ে তিনি মানে দৌড়াইলেন রীতিমতো, দৌড়াইতে আসলেন। এসে রেস্টুরেন্টে এসে তিনি নিঃশ্বাস ফেলতেছেন। তো তাকে জিজ্ঞেস করতেছে যে ভিতরে কি হয়েছে তোমার, এরকম অবস্থা কেন? তার বস আসছে, এসে বলছে কি ব্যাপার, তুমি নাকি কল দিছিলা কি? বলে বস আমি এরকম উপরে এরকম দেখছি। তো বলতেছে বস বলতেছে এটা খুব স্বাভাবিক ব্যাপার, এইখানে এরকম আছে, এরকম দেখা যায় জিন টিন আছে, থাকতেই পারে এই জায়গা তো এরকমই পাহাড়ি এলাকা, এবং এখানে জিন আছে, জিন দেখাও যায়, আসে যায়। যাই হোক তুমি দেখছো, দোয়া যেটা বলছো ভালো বলছো, দরকার দোয়া পড়বা আর কি, দোয়া পড়ে আস্তে করে সরে আসবা। সাধারণত মানুষটা ক্ষতি করে না এখানে কোনো, এগুলো ভয় পেও না, এরকম দেখলে দোয়া পড়বা আর মনে মনে এটা বলবা বা তাকেই মুখ দিয়ে বলবা সরে যেতে, একটু সাহস নিয়ে থাকবা, এটা ভয়ের কিছু নেই। তো তার বসটাকে এটা বুঝাইলো। মনির সাহেবের তো অবস্থা খুব খারাপ, সে তার কলিগরে বললো যে মোটর যখন বন্ধ করতে হবে, এটা অটোমেটিক যদি শাটডাউন না হয় আমি করব না, এটা তুমি বন্ধ করো বলে তিনি নিজের মতো যে একেবারে মানে বসে থাকলেন, দোয়া পড়তে থাকলেন অনেকক্ষণ নিজের ইজি হওয়ার জন্য। তো এই ছিল মনির সাহেবের ঘটনা, তিনি যেটা শেয়ার করছেন, এবং তিনি বলছেন যেটা তিনি মানে অনেক বেশি রকমের ভয় পাইছেন তার লাইফে, যে ভয়টা যতটুকু যা দেখছেন তার থেকে ভয় বেশি কাজ করছে তার ভিতরে, অনেক বেশি ভয় কাজ করছে। তো উনি যে ভিডিওটা করে আমাকে পাঠাচ্ছেন, এটা পরবর্তীতে তিনি ভিডিও করছিলেন, তিনি পরবর্তীতে গিয়ে তার কলিগকে নিয়ে যে ভিডিও করে এটা দেখাচ্ছেন। ভিডিও অ্যাকচুয়ালি অদ্ভুত উড়েতে আমরা ভিডিও প্রচার করি না, এই কারণে ভিডিও দেখাতে পারলাম না আপনাদেরকে, বাট দ্যাট প্লেস ইজ রিয়েলি স্পুকি। উনি যেটা পাঠাইছেন আমি নিজে বলতেছি যে রিয়েলি স্পুকি। মনির সাহেব ওখান থেকে কীরকম ভাবে নামছেন বা তার কতটুকু ভয় লাগছে রাতের বেলা একা এরকম কিছু দেখার পর, সেটা আমি বুঝতেছি, কারণ আমি একটা সময় এরকম বিভিন্ন জায়গায় গেছি, মানে প্রচণ্ড ভয় লাগারই কথা। আর আরব রিজিয়নে কিন্তু জায়গাগুলো এরকম আমি আপনাদেরকে বলেছি অনেক আগে, রেডিওতেও বলেছি, অদ্ভুত তো মনে হয় শেয়ার করছি আমি, মনে নাই আমার শেয়ার করছি কিনা। ওখানে কিন্তু অনেক কিছু এরকম দেখা যায়। আমার নিজের মামা আমাকে একটা ঘটনা শেয়ার করছিল, এবং উনি কখনোই কোনো ঘটনা এক্সাজারেট করে বলবেন না আমার কাছে, কখনোই না, উনি এরকম মানুষ ছিলেন না। যাই হোক উনি এখন পৃথিবীতে নাই, দোয়া করবেন আপনারা ওনার জন্য, উনি যেন বেহেশতবাসী হন। উনি বলেছিলেন উনি তখন থাকতেন সৌদি আরবের মদিনার কোনো একটা জায়গায়, উনি একটা বাসা নিয়ে থাকতেন। তো রাতের বেলা তখন আমার মামি অসুস্থ ছিল, তো উনি রাতের বেলা মামি তখন বেড রেস্টে থাকতে হতো, তো উনি অফিস থেকে যখন আসতেন এসে জাস্ট গেট খুলে বাসায় ঢুকতেন আর কি। তো ওনার ওই দিন রাতে বেশ লেট পর্যন্ত কাজ ছিল, তো উনি কাজ শেষ করে আসছেন, রাত তখন বাজে এরকম রাত 1টা-1:30 এরকম একটা সময় আর কি। তো এসে উনি বাসায় উঠলেন, ওনার বাসাটা বেশ পুরোনো একটা বিল্ডিং। তো উনি উঠছেন, উঠে যখন বাসার উনি গেট খুলে ঢুকছেন, ঢুকে উনি একেবারে একটা ছেদ করে ওনার বুকের মধ্যে একটা শক লাগলো, কারণ উনি দেখতেছেন ওনার সামনে যে টিভির যে স্ট্যান্ডটা রাখা, ঠিক টিভি স্ট্যান্ডের উপরে একটা নীল রঙের আলো এরকম জ্বলতেছে, একটা জ্বলন্ত আলো, নীল রঙের একটা জ্বলন্ত আলো।
মানে বেশ ভালো আলো, মানে সেই আলো তো অনেকখানি জায়গা আলোকিত হয়ে আছে অন্ধকার রুমে। তো তিনি থরথর করে কাঁপা শুরু করলেন, ভয় পাইছিলেন প্রচন্ড। কিছুক্ষণ পর তিনি দেখলেন আলোটা আস্তে আস্তে উড়ে তার রুমের এক পাশে যে জানালা দিয়ে বের হয়ে গেল বাইরের দিকে, এবং বাইরের দিকে উড়ে চলে গেল আলোটা। তো এটা আমার মামা দেখছিলেন এবং মামা আমাকে শেয়ার করছেন। তো এটাতে আসলে মানে অবিশ্বাসের ওরকম কিছু নাই, অ্যারাব রিজন অনেকেই দেখে। আমাকে এই মামাই বলছিল যে ওনারা যখন স্টেট থেকে আরেক স্টেটে গাড়ি নিয়ে যেতেন রাতের বেলা, কখনো ওনাদের ভিজিট করার প্রয়োজন পড়তো বিভিন্ন জায়গা, ওনাদের স্টোর ছিল সেগুলো ভিজিট করতে হতো। তো যখন যেতে হতো এক স্টেট থেকে আরেক স্টেটে, বলে যে অনেক সময় ঘুম এসে গেছে, তো দেখা যাচ্ছে যে গাড়ি রাস্তার পাশে থামায় ঘুমানোর চেষ্টা করতে গেছেন, মানে এক পাশে একদম সফট শোল্ডারে নামাই দিয়ে গাড়ি আর কি রাস্তার পাশে বসে, যখন মানে হেডলাইট সবকিছু অফ করে ইঞ্জিনটা অফ করে দিলাম, তখন বুকের মধ্যে মানে ভয় লাগা শুরু করলো। যেদিকে তাকাই শুধু খা খা কালো রঙের পাহাড়, পাহাড়গুলো বেশ ভয়ঙ্কর দেখতে লাগতেছে এবং মনে হচ্ছে পাহাড় থেকে কিছু একটা বের হয়ে আসবে। তো বলে যে বেশিক্ষণ মানে বসে থাকার মতো না, একটা মানসিক চাপ তৈরি হয়ে যায়, ওখানে ঘুমানো দূরের কথা। বলে ওই আমাদের ঘুম কাটানোর জন্য কয়েক সেকেন্ড ওরকম বসে থাকতাম ভয়ে, তারপর আবার স্টার্ট দিয়ে চলে আসলাম। তো এটা তো শুনছি, মামার কাছে শোনা এগুলা, আর এমনিও আর অনেকের কাছে অনেক ঘটনা শুনছি। তো আপনারা আসলে অনেকেই এরকম ঘটনা শুনবেন, অ্যারাব রিজিয়নে এই ধরনের ঘটনা কিন্তু গুলো ঘটে এবং অনেকেই কিন্তু অনেক কিছু দেখে। মনি সাহেব যেটা দেখেছেন, আমার দৃঢ় বিশ্বাস ওটা জিন ছিল এবং ওনাদের ওইখানে হয়তো থাকে, ওই বিল্ডিং এর উপরে হয়তো আছে, ওনার সামনে পড়ে গেছে ওই দিন। তো যাই হোক, থ্যাংক ইউ মনি সাহেব আপনার ঘটনার জন্য। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাফিন। আমি মিরপুর 10, ঢাকা 1216 থেকে বলছি। এই ঘটনাটি আমি আমার এক আত্মীয়ের মুখ থেকে শুনেছি, তো ঘটনাটি আমি তার ভাষাতেই বলছি। ঘটনাটি ঘটে আমার দেশের বাড়ি পটুয়াখালীতে। যখন ঘটনাটি ঘটে তখন আমি 17 বছরের ছিলাম। তো দেরি না করে আমি ঘটনায় চলে যাব। একদিন আমিও আমার ছোট বোন আমাদের খালুর বাসা থেকে দাওয়াত খেয়ে আসছিলাম। খাওয়া দাওয়া শেষ করতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। তখন আমার খালু বলে যে এখন অনেক রাত হয়ে গেছে, তোদেরকে আমি বাসায় দিয়ে আসি, চল। তখন আমরা 3 জন, অর্থাৎ খালু, আমি আর আমার ছোট বোন, আমরা বাড়ির পথে বের হলাম। যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন হুট করেই এমন একটা বাতাস ছাড়লো যেন এখনই তুফান এসে সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু তেমন কিছুই হলো না। একটু পরে সামনে যেতেই সেই বাতাস আর নেই। একটু অবাক হয়েছিলাম, তারপরেও আমরা এগিয়ে যেতে লাগলাম। আর যেহেতু খালুর সাথে ছিল সেহেতু আমরা কোনো কিছু ভয় করছিলাম না। আস্তে আস্তে আমরা আমাদের বাসার দিকে এগিয়ে যাচ্ছিলাম। সামনেই একটা কলা বাগান রয়েছে, অর্থাৎ কলা গাছ, তার বাগান, আর তার সামনে একটা ব্রিজ রয়েছে। তো এই ব্রিজ, তার পেছনেই একটা হিন্দু বাড়ি, যেই বাড়ির সবার সাথে আমার খালুর ভালো সম্পর্ক ছিল। খালু আমাদেরকে বলল যে তোরা 2 জন গিয়ে ওই বাড়িতে গিয়ে বস, ওখান থেকে বের হবি না, আমি এসে তোদেরকে নিয়ে যাব। আমরা একটু অবাক হলাম যে আমরা তো বাসায় যাচ্ছিলাম, এর মধ্যে এত রাতে আবার কেন অন্য কারো বাসায় যাব। তো তারপরেও খালু যা বললেন আমরা তাই করলাম। আমরা সেই বাড়িতে গিয়ে বসলাম। এরপরে খালু আমাদেরকে রেখে একটু সামনে চলে গেলেন। তারপরে খালু আমাদেরকে নিয়ে কিছু একটা করে আমাদের বাসায় পৌঁছে দিলেন। এরপর বললেন যে মা, তোরা যে রাস্তায় সারা রাস্তা এসেছিস, তোদের কোনো সমস্যা হয়েছে কিনা। অর্থাৎ খালু এরপরে ওই ব্রিজের ওখানে গেলেন, পরে আবার এসে সেই বাড়ি থেকে তাদের 2 জনকে নিয়ে গেলেন। তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার পরে তার খালু জিজ্ঞেস করলেন যে মা, তোরা যে এই পুরো রাস্তাটা এলি, তোদের কি কোনো সমস্যা হয়েছিল কিনা। তোরা বলে যে না খালু, তুমি তো আমাদের সাথেই ছিলে। তো খালু তখন বলল যে আমরা যখন উপর দিয়ে আসছিলাম, সে ব্রিজের মাঝখানে একটা কালো ছায়া দেখতে পাই, যেটা ব্রিজের ওপাশটা দেখা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল ব্রিজের মাঝখানে একটা কালো অন্ধকার। তো খালু তখন
ওখানে এসে দাঁড়িয়ে বলে যে আমার মেয়েরা আমার সাথে আছে, তারা যদি ভয় পায় তাহলে তোর কিন্তু খবর আছে। এরপরে সেই ছায়াটা একেবারে ব্রিজের শেষ প্রান্তে গিয়ে চলে এবং ব্রিজটাকে ঢেকে রাখে। তখন খালু আবার তাকে বলে যে আমার মেয়েরা যদি ভয় পায় তাহলে তোর খবর আছে, এখান থেকে তুই চলে যা। তখন ছায়াটা সেই কলা বাগানের পেছনের মাঠে ঢুকে যায় এবং একইভাবে বসে থাকে। আমি তাদেরকে বাসায় নিয়ে আসি। কলা বাগানের পেছনের মাঠটা ভালোভাবে দেখা যায় না। আমি তারপর ওদেরকে কিছু বলিনি, অর্থাৎ খালু বলছেন যে সে তার মেয়েদেরকে কোনো কিছু বলেনি। এরপরে খালু আমাদের দুজনকে ঝাড়ফুঁক দিয়ে বলল যে 2 দিন এই তাবিজটা পড়ে থাকবি তোরা। আর আমার মা এসব কথায় বিশ্বাস করতো না বলে আমাদের দুজনকে তাবিজটা খুলে ফেলতে বলে। তার পরের দিন আমরা সেই কলা বাগান দিয়ে মাঠে যাচ্ছিলাম। তখন আমরা দুইজনই দেখি যে একজন মহিলা কলা গাছের নিচে হাঁটু মুড়ে বসে আছে। আমাদের যাওয়ার পথটা আটকে রেখেছে সে। তখন আমরা দুইজন প্রচন্ড রকম ভয় পেয়ে যাই, কারণ সেই মহিলার মুখটা দেখা যাচ্ছিল না। যতটুকু দেখা যাচ্ছিল ততটুকু খুব ভয়ঙ্কর এবং খুব বাজে রকম বিশ্রী। তখন আমরা দুইজনই ওনার একটু সামনে যেতেই ভয়ে চিৎকার দিয়ে উঠি এবং চিৎকার দিয়ে দৌড়ে আমরা ভয়ে বাড়িতে চলে আসি আর সবাইকে এই কথা খুলে বলি। তখন আমার বাবা আমার খালুকে এসব কথা খুলে বলেন এবং খালুকে খবর দেন। আমার খালু বলেন যে ওদের গলায় আমি তাবিজ দিয়েছিলাম, সেই তাবিজটা আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। তখন খালু আমাদের বাড়ি এসে দেখে যে আমাদের গলায় সেই তাবিজটা নেই। তখন খালু সবাইকে বলে যে কাল রাতের ঘটনা, অর্থাৎ কাল রাতে তিনি যখন ওদেরকে নিয়ে আসছিলেন তখন তিনি দেখেছিলেন যে সেখানে কালো ছায়া রয়েছে ব্রিজের উপরে, অর্থাৎ অশরীরী কোনো কিছু ছিল সেখানে, আর সেজন্যই তিনি তাবিজটা দিয়েছিলেন। তো যাই হোক, খালু এসে দেখলেন যে আমাদের গলায় কোনো তাবিজ নেই, কারণ সেটা আমাদের মা কেটে ফেলে দিয়েছিল। এরপরে খালু সবাইকে কাল রাতের ঘটনা খুলে বলে এবং বলে যে আমি ওদেরকে তাবিজ দিয়েছিলাম, তাবিজটা খোলা ঠিক হয়নি। তখন খালু আবার আমাদেরকে তাবিজ দেয় এবং বলে যে 40 দিনের আগে তাবিজটা না খুলতে। বলতে ভুলে গেছিলাম যে আমার খালু এসব জিনিসকে দূর করতে জানে, অর্থাৎ তিনি কিছুটা হলেও এই অশরীরী ব্যাপারগুলো সম্পর্কে জ্ঞান রাখেন। বলতে ভুলে গেছিলাম শাফিন ভাই যে আমার খালু এসব জিনিসকে দূর করা জানে। এটাই ছিল আমার ঘটনা, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা। পড়ে শোনালে খুব খুশি হব। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন শরীফুল ইসলাম। তিনি লিখেছেন মিরপুর 10, ঢাকা 1216 হতে। Good night. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি এপি পিরোজপুর থেকে বলছি। আমার পরিবারের সঙ্গে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, যার একটা আজকে বলবো ভাবছি। এটা আমাদের এখানেই একটা স্বনামধন্য হাসপাতালের ঘটনা। 2018 সালের 28শে ফেব্রুয়ারি আমার বড় মামার ছোট ছেলে সকাল জন্মগ্রহণ করে। ঘটনা ওই হাসপাতালকে কেন্দ্র করে। সিজারের পরে মামিকে যে কেবিনে রাখা হয় ওটা রাস্তার পাশে থাকায় মামি এবং সকালের একটু বেশি সমস্যা হতো, কারণ 24 ঘন্টায় ওখানে যানজটের আওয়াজ। তাই আমার বাসার সবার অনুমতি থেকে ওই কেবিন পরিবর্তন করে আমাদের হাসপাতালের ভেতরে একটা নতুন কেবিনে নেওয়া হয়। ঘটনার শুরু ওখান থেকে। বলে রাখা ভালো যে ওই কেবিনের পেছনের দিকেই রয়েছে একটা অজ্ঞাত লাশের ঘর, যার মধ্যে পুলিশ বা অন্যান্যরা পরিচয়হীন লাশ রাখে। অর্থাৎ আমরা আঞ্জুমানে মফিদুলের কথা জানি যে অজ্ঞাত লাশগুলো, নাম পরিচয়হীন যে লাশগুলো থাকে, সেটা যেখানে রাখা হয়, যে সংস্থার মাধ্যমে সৎকার করা হয়, সেরকমই একটা জায়গা হয়তো, যা থাকে অনেক অনেক দিন। 1 মার্চ ওই দিন রাতে আমার আম্মু ও মামি হাসপাতালে ছিলেন। তারা, আম্মু আর মামির সম্পর্ক অনেক ভালো বলে এদের আড্ডা দিতে দিতে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। তখন আম্মু ও মামি হঠাৎ করেই খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর বাজে গন্ধ অনুভব করে। তারা মনে করে যে হাসপাতালে তো
এমন গন্ধ আসতেই পারে, কিন্তু এরপরেই হঠাৎ করেই তারা বাথরুমের মধ্যে কোনো মানুষের হাঁটার আওয়াজ পায়। অর্থাৎ যেহেতু কেবিনের বাথরুম, সেহেতু অন্যান্য রোগীদের আসার কোনো সম্ভাবনাই নেই। সেটা একদম সেপারেট একটা রুমের সাথে একটা বাথরুম। দুজনই খুব অবাক হয়ে দুজনের দিকে তাকায়। আম্মু মামিকে কিছু না বলেই সরাসরি বাথরুমের মধ্যে গিয়ে লাইট জ্বালিয়ে দেখে কি অদ্ভুত, সব ঠিকঠাক। এরপরে ওই দিন আর কোনো কিছু হয়নি। সকালে মামা নাস্তা নিয়ে আসার পরে আম্মু এবং মামি রাতের সব ঘটনা মামাকে খুলে বলে, কিন্তু বড় মামা মজা নেয় আর বলে যে সামনে একটা নতুন বাসার কাজ চলছে, হয়তো ওখান থেকে আওয়াজ হয়েছে, এবং আরও বলল যে ওখানে নাকি রাতেও কাজ করে, তাই এমন বিকট শব্দ শোনা যায়। বাসার সবাই এই কথা শুনে মজা নেয়। অর্থাৎ তারা যে একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, একটা অদ্ভুত অনুভূতি পেয়েছেন, সেটা সবার কাছে বেশ মজার একটা ব্যাপার ছিল। তো ওই দিন রাতে আমার আম্মু আর আমার মামির সাথে আমার ছোট খালাও থাকতে আসে, অর্থাৎ তিনিও হাসপাতালে থাকতে এলেন। এবার প্রথম রাতের দিন রাতের মতো সবকিছু ঠিকঠাক হলেও হঠাৎ করেই সবাই দেখতে পেল জানালাটা অনেক জোরে আওয়াজ করে খুলে গেল। তিনজনে একটু ভয় পেয়ে গেল। আমার ছোট ভাই আমার আম্মুর কোলে ছিল, অপর দিকের বিছানায়। জানালা খুলতেই আমার মামির চোখ আটকে গেল। সে দেখল একজন লাল রঙের চাদর গায়ে এবং লাল ধুতি পরনের এরকম একজন লোক মামির দিকে তাকিয়ে হাসতে হাসতে ওই জানলার ওখান থেকে ভেদ করে চলে আসলো এবং এসে সে মামির বুকের উপরে বসে গলা টিপে ধরল। ওইদিকে আম্মু আর আমার ছোট খালা মামিকে ডাকাডাকি করছে। সকালে খাওয়ানোর জন্য মামি সবকিছু শুনতে পাচ্ছে, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। সে মনে মনে আয়াতুল কুরসি পড়ছে, কিন্তু সেটাও পড়তে পারছে না। ঠিক এমন সময় আমার ছোট খালা মামির কাছে গিয়ে তাকে ধরে ধাক্কা দেয় এবং বলে, কি হয়েছে, কোন দুনিয়ায় আছো, এত ডাকি শোনো না কেন? মামি তখন কথা বলার অবস্থায় নেই। তখন মামি খালাকে ইশারায় পানি চাইল। এরপরে মামি কিছু বলার আগেই সবাই আবার সেই কালকের মতো বাথরুমের মধ্যে হেঁটে যাওয়া পায়ের আওয়াজ শুনল এবং খুব জোরে জোরে আসছিল। মনে হচ্ছিল যে প্রচণ্ড রাগে কেউ খুব দ্রুত হাঁটছে, ঠিক তেমন একটা শব্দ হচ্ছিল। আমার ছোট খালা সহ সবাই অসম্ভব ভয় পেয়ে গেল। এবার বাথরুমের মধ্যে শুধু হাঁটা না, কল থেকে অনবরত পানি পড়ার শব্দ আসছে। তখন মামি তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা আম্মুকে বলে। অর্থাৎ সে যে একটা অবয়ব দেখাচ্ছে, লাল জামা এবং লাল ধুতি পরে, সে তার গলা টিপে ধরে এবং সে কথা বলতে পারছিল না, সেটা সে বলে। তিনজন গুটিসুটি দিয়ে সূরা পড়তে থাকে। মামাকে অনেকবার ফোন দেওয়া হয়েছিল, কিন্তু ঘুমে আচ্ছন্ন থাকায় মামা ফোন ধরছে না। অর্থাৎ একেবারে খুব সকালে এই ঘটনাগুলো। এভাবেই সবাই সারা রাত আতঙ্কের মধ্য দিয়ে পার করে, অর্থাৎ একেবারে শেষ রাতের ঘটনা। সকালে মামা আসলে সবাই সবকিছু খুলে বলে। এবারও সে বিশ্বাস করে, এবার সেও বিশ্বাস করে হাসপাতালটা হলো মামার কয়েক বন্ধুর যৌথ উদ্যোগে নেয়া। তো মামা সকালে একজনকে ফোন করে আনে, অর্থাৎ হাসপাতালের মালিক একজনকে ফোন করে আনে এবং রাতের সব কথা বলে। সে এগুলো তাদের ভুল বলে চালিয়ে দেয়। যদিও মামিকে ওই দিন বাসায় আনবে, তাই কোনো কথা মামা আর বাড়ায়নি। সবাই যখন রেডি হয়ে ব্যাগ গোছানোর সময় এক নার্স আসে এবং যার সাথে আম্মুদের সম্পর্ক ভালো হয়ে ওঠে ততদিনে। আন্টি এসে বলে যে, কি আবা আজকে চলে যাবেন নাকি? তখন ওই আন্টিকে ছোট খালা বলে যে, না গিয়ে উপায় কি, এই ভূতের হাসপাতালে থেকে মরবো নাকি? তখন নার্স একটু মুচকি হেসে বলে যে, আপনারাও কি তাকে দেখেছেন? পরে আন্টি সব বলে তাকে। এগুলো শুনে নার্স বলে যে, যেটা বলে সেটা শুনে সবাই আরো বেশি আতঙ্কে পড়ে যায়। সে বলল যে বেনামি লাশের ওখানে একদিন খুব অদ্ভুতভাবে মরা একটা মানুষের লাশ আনা হয়, যা দেখতে খুব বিভৎস। খুব অদ্ভুতভাবে ওই লাশের ঘর থেকে খুব অচেনা আওয়াজ পাওয়া যায়। লাশটা ওখানে প্রায় 2-3 মাসের মতো থাকে। লাশের কেউ না আসায় ওটা পুলিশদের তদারকিতে কবর দেয়া হয়। এরপর
একদিন ওই হাসপাতালের কেবিনে থাকা এক মহিলার সাথে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। মহিলা তার 2 দিনের বাচ্চাকে ওই রুমে একা রেখে বাথরুমে যায়। সে বাথরুমে বসে শুনতে পায় তার বাচ্চার কান্না। যাতে সে তাড়াতাড়ি বার হয়ে সে দেখল ওই লোকটা তার বাচ্চার গলা টিপে ধরে বসে আছে। সেটা দেখা মাত্রই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে তার জামাই এসে দেখে ওই অবস্থা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তারা কোনো মামলা দায়ের করে না। তাছাড়াও ওই রুমে হঠাৎ করেই ফ্যান নষ্ট হয়ে যায়, লাইট হুটহাট কোনো ধরনের বৈদ্যুতিক গোলযোগ ছাড়াই একেবারে ভেঙে ঝলসে যায়। এছাড়াও আরো অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। ওই ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, তবে সেটাও হলো না। মামিরা বাসায় আসলো, আল্লাহর রহমতে সব ঠিকঠাকই চলছিল। 2 দিন পরেই শুরু হলো ঝামেলা। মামিরা রাতে জানলা খুলে ঘুমায়, তো হঠাৎ একদিন মামির ঘুম ভেঙে যায়। সে দেখে তার বড় ছেলের বুকে উপরে উঠে বসে আছে সে সন্ন্যাসী, এবং খুব ভয়ঙ্কর ভাবে মামির দিকে তাকিয়ে সে হাসছে। মামি তাকে দেখে একটু ভয় পেয়ে সে দৌড়ে যায়, তাকে লাথি মারে এবং সে ছিটকে পড়ে জানলার কাছে। এরপরে সে আবার মামির গলা চেপে ধরে। মামি পায়ে লাথি মারায় সাথে সাথে মামারা উঠে যায়। মামা মামির গায়ে হাত দেওয়ার সাথে সাথে সেই সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে মামিকে সেই সন্ন্যাসী বলে যে, তোকে আমার লাগবে, আমি আবার আসবো তোকে নিতে। তখন মামা মামিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তারপরে মামি সবটা বলে। পরের দিন সকালে মামা একজন আলেমকে দিয়ে বাসা এবং বাসার সবাইকে বন্ধক করে দেয়। আল্লাহর রহমতে এরপর থেকে সব ঠিকঠাক চলছে। অনেক বড় তো তাই ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা প্রার্থী। হুজুর যেটা বলছিলেন যে এটা একটা বদ জিন হতে পারে কিংবা খারাপ কোনো আত্মা বা কোনো কিছু, তবে এখন আর কোনো ক্ষতি করতে পারবে না। এরপর থেকে আমাদের আর তেমন কোনো সমস্যা হয়নি। তবে এখনো মামি নাকি মাঝে মাঝে সেই লোককে দূর থেকে দেখতে পান। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মহিবুল্লাহ হুজুরের আরেকটি ঘটনা। আমি সরাসরি মহিবুল্লাহ হুজুরের ঘটনায় চলে যাচ্ছি। একদিন হুজুরের কাছে একজন পুরুষ এবং একজন মহিলা আসেন। তারা সম্পর্কে ভাই বোন। তারা এসে হুজুরকে সরাসরি বলেন যে, হুজুর, আপনাকে আমাদের সাথে আমাদের বাড়িতে যেতে হবে। এই কথা শোনার পর হুজুর তাদের জিজ্ঞেস করেন যে, আপনারা কারা, আপনাদের কি সমস্যা, কি কারণে আপনারা আমার কাছে এসেছেন সেটা আগে খুলে বলুন। এই কথা শোনার পর সে পুরুষ লোকটি, অর্থাৎ সেই মহিলার যে ভাই ছিল, তিনি হুজুরকে বলেন যে, আমরা অমুক ইমামের রেফারেন্সে আপনার কাছে এসেছি। সেই ইমামের নাম শোনার পর হুজুর বুঝতে পারেন যে এই লোকটা তার খুব পরিচিত একজন লোক। তাই অনেকটা বাধ্য হয়েই হুজুর তাদের সাথে তাদের বাড়িতে রওনা দেন। তাদের বাড়ি ছিল বরিশাল এলাকায়। তারা তাদের সাথে একটা গাড়ি নিয়ে এসেছিল। হুজুর তাদের সাথে সেই গাড়িতে করেই বরিশালের উদ্দেশ্যে রওনা দেন। পুরো রাস্তা জুড়েই সেই মহিলাটা কান্নাকাটি করছিল। হুজুর পুরো রাস্তার ভেতর একবারও তাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলেননি। তারা যখন তাদের বাড়িতে পৌঁছায় তখন ফজরের ওয়াক্ত শেষ। হুজুর তাদের সাথে তাদের বাড়িতে ঢোকেন। ঢোকার পরই তিনি বুঝতে পারেন যে তাদের আসলে একান্নবর্তী পরিবার, কারণ বাড়িতে প্রচুর লোকজন। সেই মহিলাটা এবং সেই পুরুষ হুজুরকে নিয়ে একটা ঘরের ভেতর ঢোকেন। ঘরে ঢোকার আগ মুহূর্তেই হুজুর একটা বাচ্চার কান্নার শব্দ পাচ্ছিলেন। তিনি যখন সেই ঘরে ঢোকেন, ঢোকার পর তিনি দেখেন বিছানায় একটা বাচ্চা কান্নাকাটি করছিল। ঠিক হুজুর যখন প্রবেশ করলেন, ঠিক সেই মুহূর্তেই সেই বাচ্চাটা তার কান্না থামিয়ে ফেলল। সেই বাচ্চাটাকে ঘিরে কয়েকজন মহিলা বসেছিল। তারা খুবই অবাক হয়, কারণ এই বাচ্চাটা গত 3 দিন যাবৎ এক নাগারে কেঁদে চলছে। তাকে ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ডাক্তাররাও তাকে কোনোভাবে তার এই কান্নাটা থামাতে পারেনি। বাচ্চাটার শরীর হুজুর লক্ষ্য করে দেখেন যে বাচ্চাটার শরীরের রং নীল হয়ে গেছে, অনেকটা সাপে কাটার পর বিষে যেমন মানুষের শরীর নীল হয়ে যায়, অনেকটা এরকম। বাচ্চাটা হুজুরকে দেখে এখন চুপ এবং সে একটু নড়াচড়াও করছে।
এটা দেখে সেই মহিলা, যিনি হুজুরের সাথে এতক্ষণ জার্নি করে এসেছিলেন, সেই মহিলাটা হুজুরের পায়ে লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন এবং বলেন যে হুজুর, গত 3 দিন যাবত আমার এই বাচ্চাটা এক নাগারে কেঁদে জ্বলছিল। একমাত্র আজানের সময় সে তার কান্না থামাতো, তা না হলে সে পুরোটা সময় কান্নাকাটি করত। আমরা মনে করেছিলাম যে আমাদের বাচ্চা হয়তো এভাবে কেঁদে কেঁদেই মারা যাবে, কিন্তু হুজুর আপনি আসার পর এই বাচ্চাটা এই প্রথম আজানের সময় ছাড়া তার কান্না থামিয়েছে। আমার বিশ্বাস আপনি আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবেন। ঠিক সেই মুহূর্তে হুজুর একটা আর্তনাদ শুনতে পান, অনেকটা পশুর আর্তনাদের মতো। শব্দটা আসছে পাশের একটা রুম থেকে এবং সেই ঘরের ভেতর যারা ছিল তারা সবাই ভয়ে একটু শিউরিয়ে ওঠে। হুজুর তখন সেই মহিলাটাকে জিজ্ঞেস করে যে এই শব্দটা কোত্থেকে আসছে। তখন সেই মহিলা হুজুরকে নিয়ে পাশের আরেকটা রুমে যান। সেই রুমে যখন হুজুর প্রবেশ করেন, তিনি দেখেন সেই রুমে একটা যুবক বসা, যাকে খাটের পায়ার সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা, এবং সেই যুবকটা হুজুরকে দেখে বিশ্রীভাবে হাসা শুরু করে। হুজুর কিচ্ছু বলেন না, তিনি চুপচাপ দাঁড়িয়ে লোকটাকে অবজার্ভ করছিলেন। এক মুহূর্তে সেই যুবকটা হুজুরকে দেখে বলে ওঠে, কি জারজের বাচ্চা, তোর এখানে কাজ কি? যাক, আসছস ভালো হইছে, এবার তোর সাথে খেলবো। এদের সাথে খেলা জমে না রে, তোর সাথে খেলা জমবে। তুই থাক, তুই থাক, তুই যাইস না। এই কথা যখন হুজুর শুনলেন, শোনার পর হুজুর সেই যুবকের দিকে 1-2 পা করে এগিয়ে গেলেন এবং তার পকেটে থাকা সেই রূপোর যে তসবিটা ছিল সেটা তিনি হাতে নেন। সেই তসবিটা দেখে সেই যুবক হঠাৎ করেই আতঙ্কে অস্থির হয়ে পড়ে। সে হুজুরকে উদ্দেশ্য করে বলে, রং ঢং তো ভালোই পারিস, তোর সাথে জমবে খেলা। হঠাৎ এই কথা বলেই হুজুর লক্ষ্য করেন সেই যুবকটা অজ্ঞান হয়ে গেছে। অর্থাৎ হুজুর বুঝতে পারেন সেই যুবকের ভেতর থেকে কোন একটা এন্টিটি, যে এতক্ষণ তার সাথে কথা বলছিল, সে হয়তো চলে গেছে। এরপর হুজুর সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। আসার পর তিনি তার পাশে দাঁড়িয়ে থাকা সেই মহিলাটিকে জিজ্ঞেস করেন যে এই যুবকটা কে। তখন সেই মহিলা সেই কাহিনী বলা শুরু করে। সেই মহিলা বলে যে তার নাম রাবেয়া এবং এই ঘরের ভেতর যে যুবককে হুজুর দেখেছেন তার নাম শাহিন, তিনি তার স্বামী। এই কথা শোনার পর হুজুর রাবেয়াকে পুরো কাহিনী খুলে বলতে বলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং এটাও বলেন যে আপনি যদি কোনো জায়গা বাদ দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাহায্য করা খুব কষ্ট হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যা হয়েছে খুঁটিনাটি কিচ্ছু বাদ দেবেন না। তখন রাবেয়া পুরো কাহিনী বলা শুরু করে। রাবেয়ার স্বামী শাহিন কাতারে চাকরি করত এবং রাবেয়াও তার সাথে কাতারেই থাকতো। একদিন তাদের কাছে খবর আসে শাহিনের বাবা, যার নাম মকবুল, তিনি খুবই অসুস্থ। এই কথা শোনার পর শাহিন তার স্ত্রীকে নিয়ে, অর্থাৎ রাবেয়াকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। তারা বাংলাদেশে এসে পৌঁছান, এরপর ঢাকা এয়ারপোর্ট থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন। তারা যখন বরিশালে এসে পৌঁছান তখন রাত 3টা বেজে গেছে। সে সময় যানবাহন ছিল না এবং তাদের একমাত্র উপায় ছিল পায়ে হেঁটে যাওয়া। তো তিনি পায়ে হেঁটেই তার স্ত্রীকে নিয়ে, অর্থাৎ শাহিন রাবেয়াকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা যখন তাদের বাড়ির কাছাকাছি চলে আসছিল তখন রাস্তার পাশে একটা দিঘি পড়ে। সেই দিঘিটা শাহিন তার ছোটবেলা থেকেই দেখছে। তো তারা যখন সেই দিঘির পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল তখন শাহিন এবং তার স্ত্রী অর্থাৎ রাবেয়া শুনতে পায় সেই দিঘিতে একজন লোক নৌকা চালাচ্ছেন এবং তিনি খুব সুন্দর একটা গান করছেন, গান গাইছেন। তো সবাই মনে করে, অর্থাৎ অনেকেই জানে যে রাতের বেলা অনেক সময় গ্রাম অঞ্চলে লোকজন মাছ ধরতে এভাবে নৌকা নিয়ে বের হয়। তো তারাও মনে করে হয়তো এই লোক মাছ ধরতে বেরিয়েছে। ব্যাপারটা নিয়ে তারা ওরকম চিন্তা করে না, তারা তাদের বাড়ির দিকে হাঁটা শুরু করে। শাহিন এবং রাবেয়া যখন বাড়িতে পৌঁছায়, বাড়িতে পৌঁছাবার পর তারা দেখতে পায় তাদের পুরো বাড়ি ভর্তি মানুষ এবং সবাই কান্নাকাটি করছে। অর্থাৎ
মকবুল সাহেব অর্থাৎ শাহিনের বাবা মারা গিয়েছেন কিছুক্ষণ আগে। এই সংবাদের কোনো ধারণা ছিল না শাহিনের কাছে। তিনি এটা আসলে কোনো সময় বুঝতে পারেননি যে তিনি তার বাবাকে শেষ দেখা দেখতে পাবেন না। এক পর্যায়ে তিনি সবার সাথে তার এই শোক ভাগাভাগি করে নেন। শোকের তীব্রতা যখন এক পর্যায়ে কমে আসে, তখন মৃতের জানাজা এবং কবর দেওয়ার কথাগুলো উঠে আসে। এক পর্যায়ে শাহিন উপস্থিত সবাইকে বলে যে একটা নৌকো তো তাইলে ভাড়া করা লাগে। কারণ হচ্ছে শাহিনদের যে পারিবারিক কবরস্থান সেটা হচ্ছে সেই দিঘির ওপারে, এবং সেই ওপারে যেতে হলে নৌকা দিয়ে যেতে হবে। তো শাহিন যখন উপস্থিত সবাইকে বলে যে একটা নৌকা ভাড়া করতে হবে কবরস্থানে যাওয়ার জন্য, তখন সবাই একটু অবাক হয়। তো সবাই যখন অবাক হয়ে শাহিনকে জিজ্ঞেস করে যে নৌকা কেন লাগবে বাবা, নৌকার তো দরকার নেই। শাহিন অবাক হয়ে যায় এই কথা শুনে। শাহিন বলে যে নৌকা কেন লাগবে না, দিঘির ওপারে যেতে হবে না? তখন সবাই বলে যে বাবা তুমি দিঘি কোথায় পেলে? তোমাদের এই দিঘি তো তোমার বাবা অনেক আগেই ভরাট করে ফেলেছেন, সেখানে তো এখন পানি নেই। এই কথা শোনার পর শাহিন এবং শাহিনের স্ত্রী দুজনই খুব ভয় পেয়ে যায়। কারণ হচ্ছে তারা কিছুক্ষণ আগে যখন সেই রাস্তা দিয়ে হেঁটে আসছিল, তারা পরিষ্কারভাবে একটা দিঘি দেখেছিল। শুধু দিঘি দেখেনি, সেই দিঘিতে একজন নৌকা চালাচ্ছিল এবং যে নৌকা চালাচ্ছিল সে গানও গাইছিল। এটা তারা দুইজন স্পষ্ট শুনেছে। এত কিছু আসলে শাহিন মেলাতে পারছিল না, এমনকি শাহিনের স্ত্রী রাবেয়াও মেলাতে পারছিল না। এক পর্যায়ে এই ব্যাপারটা নিয়ে আর তারা মাথা ঘামায় না। এখন তাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে শাহিনের বাবা অর্থাৎ মকবুলকে দাফন করতে হবে। তারা মৃতদেহ নিয়ে সেই কবরস্থানের দিকে রওনা হয়ে যায়। শাহিন যে দেখতে পায় আসলেই সেখানে কোনো পানি নেই, দিঘির অস্তিত্ব নেই, সেখানে মাটি ভরাট করা। তো তারা কবর দিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর শাহিন সবার সাথে তার দেখা সেই দিঘি এবং দিঘিতে নৌকা চালানো সেই লোকটার কথা বলে। শাহিনের মা ঘরের ভেতর থেকে এই কথাটা শুনতে পান এবং তিনি দৌড় দিয়ে বাইরে চলে আসেন এবং শাহিনকে উদ্দেশ্য করে বলেন যে বাবা তুইও দেখেছিস সেই মাঝিকে, তুইও দেখেছিস সেই দিঘি। এই কথা বলতে বলতে শাহিনের মা অজ্ঞান হয়ে পড়ে যান। এটা বলে রাখা ভালো, সে সময় রাবেয়া সন্তান সম্ভবা ছিলেন, আর কিছুদিন পরে ছিল তার ডেলিভারি ডেট। সবকিছু মিলিয়েই পুরো পারিবারিক আবহ খুব খারাপ ছিল। তো শাহিন কোনো মতে সবকিছু সামলে নেন, সেদিনের মতো সবকিছু স্বাভাবিক করেন। কারণ এখন যদি তিনি ভেঙে পড়েন সেক্ষেত্রে পুরো ফ্যামিলিটাকে সামলানো খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। পরদিন দুপুরবেলা শাহিন তার মাকে জিজ্ঞেস করে যে মা, আমি সেই মাঝির কথা বলার পর তুমি যখন বললা যে আমিও সেই মাঝিকে দেখেছি কিনা, তার মানে কি? এই কথা শোনার পর আসলে শাহিনের মা শাহিনকে বলে যে বাবা তুই চলে যা, তুই থাকিস না, তোর বাবাকে হারিয়েছি, এবার যদি তোকে হারাই তাহলে আমার আর কিচ্ছু থাকবে না। শাহিন তার মাকে শক্ত হতে বলে এবং বলে যে আপনি আমাকে খুলে বলেন কি হয়েছে আসলে সমস্যাটা। আমি যদি সবকিছু না জানি সেক্ষেত্রে আমি তো আসলে সামনে আমার কি বিপদ আছে সেটা আমি আসলে বুঝতে পারবো না। তখন শাহিনের মা শাহিনকে পুরো ঘটনাটা খুলে বলেন। কিছুদিন আগে মকবুল সাহেব অর্থাৎ শাহিনের বাবা বাজার থেকে বাসায় ফিরছিলেন, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ঠিক সেই দিঘিটা যেটা ছিল সেটা তো সে সময় ভরাট হয়ে গেছে, সে সময় আর সেখানে দিঘি নেই। কিন্তু সেই দিঘির পাশ দিয়ে যখন তিনি হেঁটে আসছিলেন তখন তিনি দেখেন সেখানে 4 জন বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। সন্ধেবেলা হঠাৎ করে কোনো একটা জায়গায় যদি 4 জন বোরকা পরা মহিলা দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে ব্যাপারটা একটু অস্বাভাবিক। এরপরও মকবুল সাহেব আসলে ব্যাপারটা ভ্রুক্ষেপ করেন না, তিনি সোজা হেঁটে তাদের ক্রস করে সামনে এগিয়ে যান। তিনি যখন তাদের ক্রস করছিলেন তখন তিনি তাদের মধ্যে হওয়া কথাবার্তার কিছু অংশ শুনতে পান। তিনি শুনতে পান সেই 4 জন মহিলা নিজেদের মধ্যে বলছে এইসব ছাইপাশ খেয়ে আর ভাল লাগে না রে, একবার যদি মানুষের মাংস খেতে পারতাম, কলিজা খেতে পারতাম,
তাহলে খুবই ভালো হতো। তো এই কথা যখন মকবুল সাহেব শোনেন, তো তিনি নিজের মনের মধ্যে চিন্তা করতে থাকেন, এটা কি পাগল নাকি, কি বলতেছে এগুলা। এটা কিন্তু মকবুল সাহেব নিজের মনের মধ্যে চিন্তা করতেছিলেন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে সেই 4 জন মহিলার মধ্যে থেকে একজন বলে ওঠে, তোরে আর তোর ঔরসের যে সন্তান তারে যখন খামো তখন বুঝবি তুই কুলাঙ্গারের বাচ্চা, এখন বুঝবি না, এখন তোর কাছে পাগলামি মনে হবে। নে। এই কথা বলে সেই মহিলারা মকবুল সাহেবের দিকে একটা কিছু ছুঁড়ে মারে। মকবুল সাহেব দেখেন সেটা একটা অর্ধেক খাওয়া বিড়ালের মৃতদেহ। তিনি ভয় পেয়ে যান, তিনি এক দৌড়ে বাসায় চলে আসেন। বাসায় এসে তিনি অজ্ঞান হয়ে যান। যখন তার জ্ঞান ফেরার পর তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন যে আসলে তার সাথে কি হয়েছে। তিনি যখন তার স্ত্রীকে এই কথা বলেন, স্ত্রীকে যখন পুরো ঘটনাটা খুলে বলেন, তার স্ত্রী বলেন, হয়তো সন্ধ্যাবেলা উল্টাপাল্টা কিছু দেখছেন, এটা নিয়ে চিন্তা করেন না, আমি হুজুর ডেকে নিয়ে আসছি, হুজুর ঝাড়ফুঁক দিলে সব ঠিক হয়ে যাবে। যেই কথা সেই কাজ, এক হুজুরকে নিয়ে আসা হয়। সেই হুজুর মকবুল সাহেবকে কিছু ঝাড়ফুঁক করে দেন এবং তিনি বলেন যে তাকে সবসময় পবিত্র থাকতে এবং সেই রাস্তায় যাতে তিনি সন্ধ্যাবেলা হাঁটা চলা না করেন। এই কথা বলে সেই হুজুর সেই দিনের মতো চলে যায়। এরপরের 2 দিন আর কোনো সমস্যা মকবুল সাহেবের সাথে হয়নি। তৃতীয় দিনের দিন তিনি রাতের বেলা যখন ঘুমাচ্ছিলেন, তখন হঠাৎ করে মাঝরাতে তিনি চিৎকার করে ঘুম থেকে উঠে যান। যখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন যে আপনি হঠাৎ এত রাতের বেলা চিৎকার করে ঘুম থেকে উঠলেন কেন, কি হয়েছিল, তখন মকবুল সাহেব তার স্ত্রীকে বলেন যে আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। স্ত্রী বলেন কি স্বপ্ন? তখন মকবুল সাহেব তার স্বপ্নের কথা তার স্ত্রীকে বলেন। তিনি বলেন তিনি স্বপ্নে দেখছিলেন তিনি সেই দিঘির জমিটার সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে কোত্থেকে কয়েকজন লোক এবং সেই আগের দিন দেখা সেই 4টা বোরকা পরা মহিলা একটা লাশের খাটিয়া নিয়ে সেই দিঘির জমির মাছ বরাবর এনে রাখার পর তিনি দেখতে পান তারা সেই খাটিয়াকে ঘিরে কতক্ষণ লাফালাফি করলো। তাদের মধ্যে থাকা একজন লোক সেই খাটিয়ার উপর কিছু একটা তরল পদার্থ ছিটিয়ে দিল এবং তার চোখের সামনে সেই খাটিয়ায় তারা আগুন ধরিয়ে দিল। আগুন ধরাবার পর মকবুল সাহেব দেখছেন সেই খাটিয়ায় কোনো লাশ ছিল না, সেখানে ছিল একটা জীবন্ত মানুষ, যার গায়ে আগুন লেগে যাওয়ার পর সে যন্ত্রণায় ছটফট করছে। এটা দেখে মকবুল সাহেব আতঙ্কে সেখানে জমে যান, তার নড়াচড়ার কোনো শক্তি ছিল না। হঠাৎ করে মকবুল সাহেব লক্ষ্য করেন তাদের সাথে একটা ছাগলও আছে। সেই লোকজনদের মধ্যে থেকে একজন লোক একটা কোপে সেই ছাগলের মাথা শরীর থেকে আলাদা করে ফেললো। মকবুল সাহেব দেখছেন ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, পুরো জমি রক্তে ভিজে লাল হয়ে গেছে এবং তার চোখের সামনেই সেই অবয়বটা তার 2 হাত দিয়ে সেই ছাগলের চামড়া ছিলে ফেললো এবং সেই চামড়া মকবুল সাহেবের দিকে ছুঁড়ে ফেললো। মকবুল সাহেবের পায়ের সামনে সেই চামড়া এসে পড়ে। মকবুল সাহেব অবাক হয়ে সেই চামড়ার দিকে তাকিয়েছিলেন, কারণ সেটা শুধু চামড়া ছিল না, সেই চামড়ায় একটা ছবি আঁকা ছিল। ছবিটাতে সে দেখতে পাচ্ছে যে একটা ভয়ঙ্কর দর্শন জীব 2 পায়ে কিছু একটা চাপা দিয়ে রেখেছে, যা একজনকে দেখতে মকবুল সাহেবের মতো এবং আরেকটা পায়ে সে যাদের চাপা দিয়ে রেখেছে সেটা তার ছেলে এবং তার স্ত্রী, তাদের ছবি। এটা দেখে মকবুল সাহেব আতঙ্কে চিৎকার দিয়ে ওঠেন। ঠিক তখনই তার ঘুম ভাঙে। এই কথা শোনার পর মকবুল সাহেবের স্ত্রী খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারছিলেন যে তার স্বামী যে উদ্ভট স্বপ্ন দেখছে তার পেছনে অস্বাভাবিক কিছু আছে। তিনি আবার সেই হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর আবার কিছু ঝাড়ফুঁক করে দেন এবং আবার তিনি পুরো বাড়ি বন্ধ করে দিয়ে যান। এরপর বেশ কিছুদিন আর কোনো সমস্যা হয়নি। এর কিছুদিন পর হতে আরেকটা সমস্যা সৃষ্টি হয় মকবুল সাহেবের সাথে। সেটা হচ্ছে তিনি দিনের বেলায় হঠাৎ শুনতে পেতেন তার কানের সামনে কেউ এসে বলছে, মনা আমি চলে আসছি। জাস্ট এই একটা বাক্য।
যে বাক্য শোনার পর মকবুল সাহেবের শরীর আতঙ্কে কেঁপে উঠত। তিনি চারপাশে কাউকে দেখতেন না এবং যে ভয়েসে এই বাক্যটা তাকে বলতো সেই ভয়েস কোনো মানুষের হতে পারে না। এসব নিয়েই আসলে চলছিল মকবুল সাহেবের জীবন। মকবুল সাহেব প্রায় বিকেলবেলা তার জমিতে কাজ করা যে লোকজন তাদের কাজের তদারকি করতে যেতেন। সেই দিনও তিনি বিকেলবেলা বের হন তার জমির উদ্দেশ্যে। তো তিনি যখন তার জমির দিকে যাচ্ছিলেন, দূর থেকেই তার জমিতে কাজ করা সেই লোকদের দেখতে পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি যতই আগাচ্ছিলেন তিনি তার জমিতে আসলে কাউকে দেখতে পাচ্ছিলেন না। তিনি একটু অবাকই হচ্ছিলেন, কারণ সেই কাজ করা লোকদের, অর্থাৎ যাদের আমরা কামলা বলি, তাদের থাকার কথা ছিল সেই জায়গায়। তো এক পর্যায়ে তিনি হাঁটতে হাঁটতে তার জমির সামনে গিয়ে দাঁড়াবার পর তিনি যে দৃশ্য দেখেন সেটা দেখে তিনি ভয়ে কেঁপে ওঠেন। তিনি দেখেন তার জমির ভেতর দুইটা লাশ শুয়ে আছে, একটা মহিলার লাশ এবং একটা বাচ্চার লাশ। তাদের শরীর মাথা থেকে ঠিক গলা থেকে পেট পর্যন্ত চেরা এবং তাদের নাড়ি ভুঁড়ি বের হয়ে এসেছে। এটা দেখে তিনি প্রথমে ভয় পেয়ে যান। একে তো অশরীরী একটা ভয়, আর আরেকটা ভয় হচ্ছে যে তার জমিতে এই দুইটা মৃতদেহ পড়ে আসছে। পুলিশ যদি আসে সেক্ষেত্রে তাকেই ধরবে প্রথমে। তিনি হন্যে হয়ে তার জমির সেই কামলাদের খোঁজা শুরু করেন। তিনি যখন দিক বিদিক শূন্য হয়ে চারদিকে ছোটাছুটি করছিলেন, তখন তিনি দেখেন যে তার কামলারা ফিরে আসছে। তো তারা যখন সেই মকবুল সাহেবের সামনে এসে দাঁড়ায়, তখন মকবুল সাহেব তাদের বলে যে তোমরা কোথায় গিয়েছিলে? তখন তারা বলে যে আমরা সেই সামনের দোকানে চা খেতে গিয়েছিলাম। এই কথা শোনার পর মকবুল সাহেব বলে যে তোমরা চা খেতে গেছো আর দেখো জমিতে কি পড়ে আছে, দুইটা মৃতদেহ। এই কথা বলে মকবুল সাহেব তার কামলাদের নিয়ে সেই জমির সামনে এসে দাঁড়াবার পর তিনি দেখতে পান সেখানে কিচ্ছু নেই। তখন সেই কামলারা মকবুল সাহেবকে বলে যে হুজুর, এখানে তো কেউ নাই, আপনি কি দেখছেন? ঠিক সেই মুহূর্তে মকবুল সাহেব আবার শোনেন তার কানের সামনে কেউ বলছে, মনা, আমি আইসা পড়ছি। মকবুল সাহেব মাথা ঘুরিয়ে পেছনে তাকাবার পর তিনি দেখতে পান তার সামনে কিছুক্ষণ আগে দেখা সেই মহিলা এবং সেই বাচ্চার লাশ দুইটা দাঁড়িয়ে আছে, ঠিক যেভাবে মানুষ দাঁড়িয়ে থাকে জীবিত অবস্থায় সেভাবে, এবং তাদের পেট থেকে নাড়ি ভুঁড়িগুলো সমানে সামনে বের হয়ে এসেছে। এটা দেখে তিনি তার কামলাদের দিকে বলেন যে এই দেখ, এদেরই আমি দেখেছিলাম আমার জমিতে শুয়ে থাকতে, এরাই ছিল। তো তিনি যখন এই কথা বলতে বলতে তার কামলাদের দিকে ফিরে তাকান, তিনি দেখতে পান সেখানে দাঁড়ানো কাউকেই তিনি চিনেন না। অপরিচিত কিছু অবয়ব তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তিনি আর বিষয়টা নিতে পারেন না, তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। পরে যখন তার জ্ঞান ফেরে, তিনি দেখেন যে তিনি তার বিছানায় শুয়ে আছেন, তার চারপাশে লোকজন। তখন তিনি জানতে পারেন যে তাকে তার কামলারা সেই তাদের জমিতে অজ্ঞান অবস্থায় দেখেছিল। সেখান থেকে তারা তাকে নিয়ে বাসায় দিয়ে যায়। এটা দেখার পর বা এইসব ঘটনা শোনার পর আসলে মকবুল সাহেবের পুরো ফ্যামিলি খুবই ডিপ্রেসড হয়ে যায়। তারা বুঝতে পারছিল না আসলে মকবুল সাহেবের সাথে কি হচ্ছে। এরপর থেকেই মকবুল সাহেব একেবারে চুপচাপ হয়ে যান। তিনি কারোর সাথে পারতপক্ষে কোনো কথাই বলতেন না। একদিন রাতের বেলা মকবুল সাহেব আবার চিৎকার করে ঘুম থেকে উঠে যান। যখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে আজকে কি স্বপ্ন দেখে তার ঘুম ভাঙলো, তখন মকবুল সাহেব বলেন যে তাদের যে দিঘির যে জায়গাটা ছিল, তিনি দেখেন সেই দিঘিতে এখন পানি আছে। সেই পানিতে একটা মাঝি নৌকা বেয়ে বেয়ে তার দিকে আসছে। তিনি সেই দিঘির পাড়েই দাঁড়িয়ে আছেন। তিনি বুঝতে পারছিলেন না যে তিনি এই দিঘিটা কিছুদিন আগে মাটি দিয়ে ভরাট করেছেন, এখন সেখানে পানি কিভাবে আসলো, এবং সেখানে একজন মাঝি নৌকা চালিয়ে তার দিকে আসছে। তিনি দেখলেন তার সামনেই সেই মাঝি তার নৌকাটা ভিড়ালো এবং সে একটা দড়ি মকবুল সাহেবের দিকে ছুড়ে দিল। সেই দড়িটা মকবুল সাহেবের গলায় পেঁচিয়ে গেল। সেই মাঝি মকবুল সাহেবকে টেনে হিচড়ে সেই নৌকায় উঠালো। মকবুল সাহেব আতঙ্কে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে গেছেন।
এবং সব থেকে ভয়ের বিষয়টা হচ্ছে তিনি যখন ঘুম থেকে উঠে যান, উঠে যখন বসলেন, ঠিক সেই মুহূর্তে তার কানের সামনে কে জানি বলে উঠল, মনা, আমি চলে আসছি, সাবধান থাক, তোর ঔরসের সন্তান আসছে, তোর সময় শেষ, তোর ঔরসের সেই সন্তানেরও সময় শেষ। এই কথাগুলো মকবুল সাহেব স্পষ্ট শুনেছেন। এই কথাগুলো শুধু মকবুল সাহেবই শুনেছেন, কিন্তু মকবুল সাহেবের স্ত্রী তার পাশে সে সময় কিন্তু জেগে বসেছিলেন, তিনি কিন্তু কিচ্ছু শোনেননি। এরপরেই শাহিনের কাছে খবর পাঠানো হয়েছিল তার বাবার অসুস্থতার, এবং এই গতকাল তার বাবা ঘুমের মধ্যেই মারা গেছেন। এই পুরো ঘটনা শোনার পর আসলে শাহিন কোনো কিছুই মেলাতে পারছিল না। সে আধুনিক মন মানসিকতার লোক, তার কাছে এসব জিনিস বিশ্বাসযোগ্য না, কিন্তু তিনি যা শুনছেন বা তিনি নিজের চোখে যা দেখেছেন তা তিনি অবিশ্বাস করবেন কিভাবে। এর মাঝখানে রাবেয়ার সেই একটা পুত্র সন্তান হয় ঠিক কিছুদিন পরেই, কারণ রাবেয়ার ডেলিভারির সময় খুব এগিয়ে এসেছিল। খুব ফুটফুটে সুন্দর একটা পুত্র সন্তান হয় শাহিনের। শাহিনের মন প্রফুল্ল ছিল না, তার সন্তান আসার পরও তার মন অতটা ভালো ছিল না, কারণ তার বাবাকে সে কিছুদিন আগে হারিয়েছে খুব মর্মান্তিক ভাবে। শাহিন সিদ্ধান্ত নেয় সে তার স্ত্রী এবং বাচ্চা সমেত এই দেশেই থেকে যাবে, সে আর কাতার ফিরে যাবে না। এভাবে 7 থেকে 8 মাস কেটে যায়। একদিন সকালবেলা শাহিনের স্ত্রী অর্থাৎ রাবেয়া দেখেন যে শাহিনের মন খুবই খারাপ। তো তিনি যখন শাহিনকে জিজ্ঞেস করেন যে তোমার মন কেন খারাপ, তখন শাহিন রাবেয়াকে বলে যে আমি গতকাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। তো এই কথা শোনার পর রাবেয়ার অন্তরাত্মা একটু কেঁপে ওঠে, কারণ এই স্বপ্ন তার শ্বশুরও দেখত। তো রাবেয়া খুব কৌতূহলবশত তার স্বামীকে জিজ্ঞেস করে যে আসলে তুমি কি স্বপ্ন দেখেছো, একটু বলো তো। তখন শাহিন তার দেখা স্বপ্ন রাবেয়াকে বলা শুরু করে। সে বলে যে গতকাল রাতে সে স্বপ্ন দেখে যে তার বাড়ির সামনে খুব বড় কিছুর আয়োজন হচ্ছে, অনেক লোকজন যাদের কাউকে সে চিনে না, বড় বড় ডেকচি এনে রাখা হয়েছে বাড়ির সামনে, খুব বড় কোনো উৎসব। সে কাউকে জিজ্ঞেস করতে পারছে না আসলে কিসের উৎসব। সে হাঁটতে থাকে। সে কিছুক্ষণ পর লক্ষ্য করে কিছু লোকজন দল বেঁধে কবরস্থানের দিকে যাচ্ছে। সেও তাদের পিছে পিছে সেই কবরস্থানের দিকে যায়। সে দেখতে পায় সেই লোকগুলো তার বাবার কবর খুঁড়ছে। সে তাদের বাধা দিতে চাচ্ছে, কিন্তু সে তার হাত পা কিচ্ছু নাড়াতেই পারছে না। সে দেখছে সে অবয়বগুলো বা সে মানুষগুলো তার বাবার কবর খুঁড়ে ফেললো এবং তার বাবার লাশ সে কবর থেকে উপরে ওঠালো, এবং সে আতঙ্ক নিয়ে লক্ষ্য করলো তার বাবার সেটা কোনো মৃতদেহ না, তার বাবা তাদের হাতে ছটফট করছে। সে দেখছে তার বাবা জীবিত এবং সে অবয়বগুলো তার বাবাকে টেনে হিচড়ে তাদের বাড়ির সামনে নিয়ে রাখলো। প্রত্যেকে একটা কাঠের গুঁড়ি তারা নিয়ে আসে, সেই কাঠের গুঁড়ির উপর তার বাবাকে শোয়ানো হয়। এরপর বিশাল এক চাপাতে দিয়ে তার বাবার শরীরে কোপের পর কোপ দেওয়া শুরু করে, যাতে তার বাবার শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। এটা দেখে শাহিনের ঘুম ভেঙে যায় ভয়, এবং স্বপ্নের ভেতর তার একটা কথা মনে আছে। সেটা হচ্ছে স্বপ্নের ভেতর তিনি সেই লোকদের বলা বলি করতে শুনেছেন যে একটাই কি পেট ভরে, আরো লাগবে। এবং তিনি আরেকটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে তাদের মধ্যে হঠাৎ একজন নতুন লোক এসে ঢুকলো, যাকে তারা খুবই সম্মান করে। সেই লোকটা ঢোকার পর সবাই একেবারে চুপ হয়ে গেল। সেই লোকটা কিছুক্ষণ চারপাশ অবজার্ভ করলো এবং পরে সেই উপস্থিত লোকদের উদ্দেশ্য বলল, এরপর থেকে সবগুলারে একসাথে আনবি। ঘুম ভাঙার পর ঠিক এই কথাগুলো শাহিনের মনে ছিল। শাহিন এই কথাগুলো তার স্ত্রীকে যখন বলল, তার স্ত্রীও আসলে এই ঘটনা শুনে খুব আপসেট হয়ে পড়েন যে আসলে কি হচ্ছে দেশে আসার পর তাদের সাথে। একে তো তার শ্বশুরের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটছিল, এখন কি তার স্বামীর সাথে এই ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু করলো। রাবেয়া তখন তার স্বামীকে একটা দোয়া মাহফিলের আয়োজন করতে বলেন। তো সেই কথা মতো শাহিন তাদের বাজারের মসজিদে একটা দোয়া মাহফিলের আয়োজন করে।
সেদিন সন্ধ্যাবেলা সে দোয়া মাহফিল শেষ করে শাহিন যখন তাদের বাড়ি ফিরছিল, তার সাথে দেখা হয় তার পরিচিত এক মামার। তো তারা দুইজন একসাথেই বাড়ির দিকে ফিরছিলেন। তার মামা শাহিনকে জিজ্ঞেস করেন তার বাবার মারা যাওয়ার কথা, বা শাহিনের মন এত খারাপ কেন। তো শাহিন এটা শোনার পর তার মামার কাছে আসলে সব ঘটনা প্রথম থেকে খুলে বলে, এবং যখন সেই দিঘির কথা বলে যে সেই দিঘি দেখেছিলাম, সেই দিঘিতে একটা মাঝি দেখেছিলাম, তখন হঠাৎ করেই সেই মামা তাকে জিজ্ঞেস করে যে গানটা কেমন ছিল, যে গান শুনছিলাম। তো শাহিন বলে, গানটা তো এরকম মনোযোগ দিয়ে শুনি নাই। ঠিক সেই মুহূর্তে শাহিনের মাথায় ব্যাপারটা হিট করে। সেটা হচ্ছে, সে তো তার মামাকে বলে নাই যে সেই মাঝিটা গান করছিল। তিনি শুধু তার মামাকে বলেছিলেন যে তিনি একটা মাঝি দেখেছেন। তো এই লোকটা কিভাবে জানলো যে সেই মাঝিটা গান গাচ্ছিল? শাহিন তার মামার দিকে তাকালো। তার মামা শাহিনের কাঁধে একটা হাত রাখলো, হাত রেখে বলল, সেদিন গানটাই বৃথা গাইলাম। শোন, তুই নিজের ইচ্ছায় এখানে আসিসনি, তোকে আনা হয়েছে, তোকে এনেছি আমি গার্দিজ। আর গার্দিজ ওয়াদা ভঙ্গকারীকে মৃত্যু দান করে। এই কথা শোনার পর শাহিন বড় বড় চোখ করে তার মামার দিকে তাকিয়েছিল, কারণ এটা ছাড়া তার কোনো উপায় ছিল না। সে দেখতে পায় তার পাশে দাঁড়ানো সেই মামার চেহারা হঠাৎ করে বদলে গেল, এবং সে তার ডান হাত দিয়ে, অর্থাৎ সেই অবয়বটা তার ডান হাত দিয়ে নিজের মাথা এক টানে খুলে ফেলল। এটা দেখে শাহিন অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। পরে তাকে এলাকার লোকজন ধরে বাসায় দিয়ে যায়। শাহিনের যখন জ্ঞান ফেরে, তখন শাহিন সবাইকে এই ঘটনা খুলে বলে। সবাই শুনে খুব ভয় পেয়ে যায়। তারা আবার একজন ইমাম হুজুরকে নিয়ে আসে, যে ঝাড়ফুঁক করে দিয়ে যায়। কিন্তু শাহিনের মন কোনোভাবেই শান্ত হচ্ছিল না। সাথে রাবেয়ার মনও খুবই অশান্ত ছিল। একদিন রাতের বেলা রাবেয়ার স্বামী শাহিন এবং তাদের সেই বাচ্চাটা ঘুমাচ্ছিল। শাহিনের এবং রাবেয়ার মাঝখানে ছিল সেই বাচ্চাটা। হঠাৎ করে রাতের বেলা রাবেয়া স্বপ্নে দেখেন যে তার ঘরের দরজার নিচ দিয়ে একটা সাপ এঁকে বেঁকে ঢুকছে। তিনি তাকিয়েছিলেন সেই সাপটার দিকে। তিনি দেখেন সেই সাপটা তাদের খাটের যে পায়া, সেই পায়া বেয়ে বেয়ে উপরে উঠল, এবং সে তার পাশে শুয়ে থাকা তার স্বামীর পায়ের উপর কোনোভাবে উঠে পড়ল। উঠে পড়ার পর সে ধীরে ধীরে তার স্বামীর বুকের উপর এসে দাঁড়ালো। এরপর সেই সাপটা হঠাৎ করেই তার স্বামীর ঠিক ডান পাশে শুয়ে থাকা তার শিশুটার কপালে একটা ছোবল মারল। সেই ছোবল যখন মারল, ঠিক তখনই রাবেয়ার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পর রাবেয়া দেখতে পায় তার বাচ্চা তার স্বরে কান্না করছে, এবং তার স্বামী অর্থাৎ শাহিন তার দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে, যেটা দেখে রাবেয়ার প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। হঠাৎ করেই তার স্বামী শাহিন কোনো কিছু বুঝে ওঠার আগেই তার গায়ের উপর লাফ দিয়ে পড়ে এবং তার গলা চেপে ধরে। রাবেয়ার চিৎকারে লোকজন চলে আসে। লোকজন আসার পর কোনোভাবে শাহিনকে রাবেয়ার উপর থেকে নামানো হয় এবং শাহিনকে এক জায়গায় বেঁধে ফেলা হয়, এবং সেদিন রাত থেকেই রাবেয়ার সেই সন্তানটা কান্না শুরু করেছে, যেটা আজকে মহিবুল্লাহ হুজুর আসার পর থামল। তা না হলে সে এক নাগারেই কেঁদে চলছিল। আর কিছুদিন যদি এভাবে চলতো বা এভাবে চলে, সেক্ষেত্রে এই বাচ্চাটাকে আসলে বাঁচিয়ে রাখা সম্ভব না। এই কথা শুনে মহিবুল্লাহ হুজুর রাবেয়াকে বলেন, আচ্ছা যা করার আমি আজকে রাতে করব, এখন আমাকে একটু বিশ্রাম করার জায়গা করে দিন। এরপর মহিবুল্লাহ হুজুরকে একটা ঘরে বিশ্রাম করার জায়গা করে দেওয়া হলো। মহিবুল্লাহ হুজুর সেখানে বিশ্রাম করলেন। মাগরিবের নামাজের পর মহিবুল্লাহ হুজুর সেখানেই তার রুমেই বসেছিলেন। হঠাৎ তিনি শুনতে পান শাহিনের ঘর থেকে শাহিন উচ্চস্বরে বলছে, কই মেহমান কই? মেহমান সবার সাথেই দেখা করলো, আমার সাথে করলো না। কিরে মেহমান, রাগ করেছিস? আয় আয়, দেখা করে যা, তোর জন্যই তো বসে আছি, খেলবি না? আয়। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর ধীরে ধীরে শাহিনের রুমে ঢোকেন। রুমে ঢোকার পর তিনি দেখতে পান শাহিন সে আগের মতোই বাঁধা অবস্থায় বসে আছে।
এবং সে মহিবুল্লাহ হুজুরকে উদ্দেশ্য করে বলছে, কিরে প্রশ্ন প্রশ্ন খেলবি না? প্রশ্ন কর, আমি উত্তর দেই। তোরা তো প্রশ্ন প্রশ্ন খেলিস, শুরু কর, তোর সাথে খেলবো রে, আয়। তখন মহিবুল্লাহ হুজুর কোনো কথা বললেন না। তিনি শাহিনকে অবজার্ভ করছিলেন, শাহিন কি করে বা তার ভেতর থাকা সেই এন্টিটিটা কতটা খারাপ হতে পারে তার একটা মাপ তিনি করার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ পর হুজুর শাহিনকে জিজ্ঞেস করে, আপনি কে? তখন শাহিনের ভেতর থাকা সেই এন্টিটিটা উত্তর দেয়, আমি কে তুই জানিস, আমার নামও তুই জানিস। এত ভঙ্গিমা করে কি লাভ? এত দূর থেকে কি আমি কে এইটা জিজ্ঞেস করতে এখানে এসেছিস? যা পারিস তা কর, যা পারিস না তা করতে আসিস না। এই কথা বলে সেই শাহিন বিশ্রীভাবে হাসা শুরু করে। তখন সেই মহিবুল্লাহ হুজুর শাহিনকে আবার জিজ্ঞেস করেন যে আপনি কেন এই ফ্যামিলিটাকে কষ্ট দিচ্ছেন? হঠাৎ করে শাহিন এই প্রশ্নটা শোনার পর ক্ষেপে যায়। সে মহিবুল্লাহ হুজুরকে বলে যে আমি তোর প্রশ্নের আর কোনো উত্তর দিব না, এই ফালতু প্রশ্নের কোনো উত্তর হয় না, তুই আমার প্রশ্নের উত্তর দে। তখন মহিবুল্লাহ হুজুর তাকে বলেন যে হ্যাঁ জিজ্ঞেস করুন, আপনার কি প্রশ্ন আছে? তখন শাহিনের ভেতর থাকা সেই এন্টিটিটা বলে, একটা দরিয়া ছিল, সেই দরিয়াটা ছিল আরেকজনের, দখল নেয় আরেকজন, দখল নিয়ে সে আরেকজনের ভরসায় লাশ ভাসায়। এখন তোর কাছে প্রশ্ন হলো, যে লাশ ভাসিয়েছে তার দোষ কতটুকু? সে কি আসলেই দোষী? তখন হুজুর বলেন যে কেউ যদি খারাপ কাজ করে এবং আরেকজন যদি তাকে সাহায্য করে তাহলে দুইজনই দোষী। এই কথা শোনার পর হঠাৎ করেই শাহিন যে বাধা ছিল সে কিভাবে জানি তার বাঁধন খুলে ফেলে এবং মহিবুল্লাহ হুজুরের শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা চেপে ধরে। ঠিক সেই মুহূর্তে মহিবুল্লাহ হুজুরের সাথে থাকা সেই দাদা ভাই জিনদের মধ্যে সব থেকে ছোটজন, যিনি মহিবুল্লাহ হুজুরকে সবচেয়ে বেশি স্নেহ করেন, তিনি চলে আসেন এবং তিনি সেই শাহিনের মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করেন এবং সাথে সাথে শাহিন অজ্ঞান হয়ে পড়ে যায় এবং মহিবুল্লাহ হুজুর সেই সময় মতো রক্ষা পান। মহিবুল্লাহ হুজুর সেই ছোট দাদা ভাই জিনকে জিজ্ঞেস করছিলেন যে আপনারা এত দেরিতে আসলেন কেন, আর এখনই তো খারাপ কিছু একটা হয়ে যেত। তো তখন সেই ছোট দাদা ভাই জিন বলা শুরু করে যে সবকিছুরই আসলে একটা সময় আছে, প্রত্যেকটার একটা নির্দিষ্ট সময় থাকে প্রত্যেকটা কাজের। তার আগেই যদি আমরা কোনো কিছু করতে যাই সেক্ষেত্রে আসলে আমরা বিপদে পড়তে বাধ্য। তাই যে সময় যেই কাজের উপযুক্ত সময়, সেই সময় সেই কাজটা করা উচিত। ঠিক সেই মুহূর্তে শাহিনের জ্ঞান ফিরে আসে। শাহিন উঠে বসে এবং মহিবুল্লাহ হুজুরের দিকে তাকিয়ে হাসতেই থাকে এবং এক পর্যায়ে বলে, কিরে সেই দিন রেলিং এর উপর উঠে দাঁড়িয়েছিল কে? এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর হঠাৎ কেঁপে ওঠেন। তখন সে উপস্থিত ছোট দাদা ভাই জিন মহিবুল্লাহ হুজুরকে বলে, অতীতের কথা অতীতেই, এদের কথায় কোনো আমল দিবে না, এরা মানুষের দুর্বলতাকে কাজে লাগায়, এদের কাজই হচ্ছে মানুষের দুর্বলতা খুঁজে বেড়ানো, ওর কথায় কান দিও না। সেই সময় শাহিনের ভেতর থাকা সেই এন্টিটিটা বলে ওঠে, আমি গার্দিজ, এই তো নাম বললাম, যা যা করার কর, আজকে রাতেই খেলা শেষ। এই কথা বলেই শাহিন আবার অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ শাহিনের ভেতর থাকা সেই এন্টিটিটা আবার চলে যায়। তখন সেই ছোট দাদাভাই জিন মহিবুল্লাহ হুজুরকে বলেন যে তুমি আজকের কিছুক্ষণ বিশ্রাম নাও, আমরা কিছুক্ষণ পর সবাই আসছি তোমার কাছে। এরপর মহিবুল্লাহ হুজুর শাহিনের রুম থেকে বের হয়ে যান, গিয়ে তার রুমে গিয়ে বসার পর তিনি 2 রাকাত নফল নামাজ পড়েন। রাতের বেলা তিনি যখন অপেক্ষা করছিলেন তার দাদাভাই জিনদের জন্য, তখন তার দাদাভাই জিনেরা তার সামনে এসে হাজির হয়। দাদাভাই জিনেরা মহিবুল্লাহ হুজুরকে বলে, সবই হচ্ছে পাপের ফল, এগুলো পাপের ফল, শাহিনের ফ্যামিলি পাপের ফল ভোগ করছে, শাহিন তার বাবার পাপের কর্মফল ভোগ করছে। তখন হুজুর তার দাদাভাই জিনদের বলেন যে আপনারা আমাকে একটু খুলে বলুন কি সমস্যা হয়েছে এই ফ্যামিলিটার সাথে। তখন সেই দাদাভাই জিনদের মধ্যে যে বুজুর্গ জিন তিনি সেই ঘটনা বলা শুরু করেন। তিনি বলেন,
এই যে দিঘি, এই দিঘিকে নিয়েই সব কাজ হচ্ছে। এই দিঘিটা ছিল মকবুল সাহেবের অর্থাৎ শাহিনের বাবার চাচাতো ভাইয়ের। সেই চাচাতো ভাই মারা যাওয়ার পর এই দিঘিটা পায় তার স্ত্রী এবং সন্তান। কিন্তু মকবুল সাহেবের ছিল অনেক লোভ। তিনি প্রথম দিকে তার চাচাতো ভাইয়ের স্ত্রীকে অনেক বুঝিয়ে এই সম্পত্তিটা তার নামে লিখে নিতে চেয়েছিলেন, কিন্তু তার স্ত্রী রাজি হচ্ছিলেন না। পরে তিনি একটা কালো জাদু করেন। সেই কালো জাদুর মাধ্যমে তিনি গার্দিজ নামের এক শয়তানকে নিয়ে আসেন এবং সেই শয়তানের সাথে তার বিনিময় চুক্তি হয়। সেই শয়তানটা প্রথমে মকবুল সাহেবকে তার বিনিময়ে সে কি চায় সেটা জানায়নি। মকবুল সাহেব লোভে পড়ে যান। তিনি সেই শয়তানটার মাধ্যমে তার চাচাতো ভাইয়ের সেই স্ত্রী এবং পুত্রকে হত্যা করেন। হত্যা করার পর তিনি তাদের মৃতদেহ এই দিঘির নিচেই সেই মাটির ভেতর দাফন করে দেন এবং তার উপর বালি ফালিয়ে পুরো জায়গাটা ভরাট করে ফেলেন এবং এলাকার যে মাতবর বা বড় মাথা ছিল তাদেরও তিনি কিছু টাকা খাওয়ান, সবার মুখ বন্ধ করে দেন। তার উদ্দেশ্য ছিল তিনি এখানে এটা ভরাট করে একটা বড় মার্কেট করবেন। তো কোনো খারাপ কাজেরই আসলে শেষটা ভালো হয় না। সেই গার্দিজ তার কাজ শেষ করার পর মকবুল সাহেবকে তার বিনিময়ের কথা বলে। সেটা হচ্ছে গার্দিজ এই কাজের বিনিময়ে মকবুল সাহেবের ছেলে শাহিনকে চায়, কিন্তু মকবুল সাহেব কোনোভাবেই তার ছেলেকে বিনিময় হিসেবে দিতে রাজি হন না। এতেই আসলে গার্দিজ ক্ষেপে যায় এবং সে মকবুলের পুরো ফ্যামিলিকে নষ্ট করার জন্য অর্থাৎ হত্যা করার জন্য উঠে পড়ে লাগে। তার ফলশ্রুতিতেই মকবুলের এই মৃত্যু এবং শাহিনের আজকের এই অবস্থা। খুব দ্রুতই যদি কোনো কিছু করা না যায় সেক্ষেত্রে আসলে শাহিনকেও বাঁচানো যাবে না, শাহিনের সেই ছেলেকেও বাঁচানো যাবে না। এটা করা হবে একমাত্র একটা উপায়, সেটা হচ্ছে সেই দিঘির মাটি আবার খুঁড়তে হবে, ঘুরে সেই দুইটা মৃতদেহ বের করতে হবে। কারণ পিশাচেরা বাসা বেঁধেছে সেই দুইটা মৃতদেহকে কেন্দ্র করে। ওই দুইটা মৃতদেহ বের করে তাকে সঠিকভাবে জানাজা দিয়ে কবরস্থ করতে হবে এবং কিছু তাবিজ আছে এই বাড়ির আশেপাশে যেগুলোকে নষ্ট করতে হবে। তা না হলে এই ফ্যামিলিকে আজকে রাতে বাঁচানো সম্ভব না। যা কিছু করার আজকে রাতেই করতে হবে। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর রাবেয়া এবং রাবেয়ার ভাইকে এবং উপস্থিত সবাইকে সবকিছু খুলে বলেন। তখন তারা এলাকার লোকজন মিলে সেই রাতের ভেতরে সেই দিঘির মাটি খুঁড়ে সেই দুইটা মৃতদেহকে আবিষ্কার করে। এরপর ঠিকভাবে জানাজা দিয়ে তাদের কবরস্থ করে এবং হুজুরের বলে দেওয়া কিছু জায়গা থেকে তারা কিছু তাবিজও খুঁজে পায়। সেই তাবিজও আসলে ধ্বংস করা হয়। এরপর শাহিন পরদিনই একেবারে সুস্থ মানুষের মতো ব্যবহার করা শুরু করে। এতদিন তার সাথে কি হয়েছে তার কিচ্ছু মনে নেই। রাবেয়া তার স্বামীকে এবং তার সন্তানকে ফিরে পেয়ে হুজুরের পায়ে লুটিয়ে পড়ে। হুজুর তাকে সান্ত্বনা দেন এই বলে যে আসলে সবকিছুর মালিকই আল্লাহ। আল্লাহর ইচ্ছা ছিল তোমাদের সাহায্য করা, এই জন্যই আমি উসিলা হয়ে তোমাদের কাছে এসেছি। সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কালাম পড়বে এবং যে বিপদ থেকে রক্ষা পেয়েছো এজন্য সব সময় আল্লাহর শুকর গুজার থাকবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আর কোনো সমস্যা তোমাদের সাথে হবে না। এই কথা বলে হুজুর সেদিনের মতো চলে আসেন। এটাই ছিল মহিবুল্লাহ হুজুরের আজকের ঘটনা। চলুন এবার মূল ঘটনায় চলে যাই। গ্রামের মানুষের মধ্যে কিন্তু আমরা অনেক একতা দেখি, একে অন্যের বিপদে এগিয়ে আসে। ওখানেও কিন্তু এমনটাই ছিল। বর্ষার সময় সকলে মিলেমিশে মাছ ধরতে যেতেন এই ফলের বিলে। ফসলের সময় আবার যার যার যেই জমি রয়েছে সেখানে কৃষকরা চাষবাস করতেন। এই ফলের বিলের যে ভিটা, এই ভিটার পাশে 50 গজের মতো দূরত্বে একটা মাছের পুকুর রয়েছে। পুকুরের উপর একটি বাবলা গাছের মোটা ডাল হেলে পড়ে আছে। সেখানে এই বক্কার চাচা
আর আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে চান মিয়া। এই দুজন বসে মাছ ধরতেন, কথা বলতেন। এই পুকুরে এই চান মিয়া উনি আবার মাছ চাষ করতেন। বলে রাখা ভালো, পুকুরের পাশে একটা ছন দিয়ে তৈরি কুঁড়ে ঘর ছিল। মাছ ধরার সময় বক্কার চাচা এখানে অবস্থান করতেন। মূলত বাঁশের চালার উপরে ছন দিয়ে তৈরি কুঁড়ে ঘর তৈরি করা হয়েছে ওখানে। চান মিয়া ও বক্কার চাচার মধ্যে সম্পর্কটা ছিল খুবই ভালো। চান মিয়ার একটি বোন ছিল বিবাহ উপযোগী। সে ছিল খুবই দুরন্ত প্রকৃতির একটি মেয়ে। সাধারণত দেখা যায় যে 10টা ছেলের মধ্যে 2টো ছেলে খুব দুরন্ত প্রকৃতির হয়, বা তার থেকে বেশি হতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই পরিমাণটা কম। 100টা উঠতি বয়সী মেয়ের মধ্যে দেখা যায় যে গ্রামের ক্ষেত্রে আর কি 3-4 জন বেশ দুরন্ত প্রকৃতির হয়। তো এই 3-4 জনের মধ্যে এই চান মিয়ার বোন ছিল একজন খুবই দুরন্ত, খুবই চঞ্চল। বিবাহ উপযোগী হয়ে গেছে বয়স, তারপরও তার দুরন্তপনা কিন্তু কমে না। দিন কি রাত যে কোনো সময় সে ঘর থেকে বাইরে বের হয়ে যাবে, মাছ ধরতেও চলে যেত সে। তো এই বক্কার চাচার ছেলের বয়স আবার ছিল কম, ছোট। তো বক্কার চাচার ছেলে আর হচ্ছে এই যে চান মিয়ার বোন, যিনি বয়স অনেক বড় ছিলেন বক্কার চাচার ছেলের থেকে, তো চান মিয়ার বোন মাঝে মাঝে কি করতো, এই বক্কার চাচার ছেলেকে সাথে নিয়ে যেত আর কি। রাতের বেলা যত চঞ্চল দুরন্তই হোক, রাতের বেলা চলাচল করতে গেলে সাথে একজন থাকলে তো একটু সাহসও একটু লাগে, তাই না? তো এই চান মিয়ার বোন বক্কার চাচার ছেলেকে সাথে নিয়ে যেতেন। আর যখন রাতের বেলা এই চান মিয়ার বক্কার চাচা মাছ ধরার জন্য থাকতেন সেখানে, তো বক্কার চাচারও তো খাবার দাবারের দরকার হবে, এই চান মিয়ারও খাবার দাবারের দরকার হবে। তখন চান মিয়ার জন্য তার বোন খাবার নিয়ে যেত, তার বোন আবার ডাক দিত ওই বক্কার চাচার ছেলেকে। তখন দুজনে মিলে এই দুইজনকে খাবার দিয়ে আসতেন, আবার বাড়িতে চলে আসতেন। তো চলুন ঘটনা কি ঘটেছিল সেটাই চলে যাই। তো যে ঘটনাগুলো বলবো এর অধিকাংশই কিন্তু প্রায় 20 বছরের বেশি সময় আগে। 2003 সাল, তখনও কিন্তু বক্কার চাচা বিয়ে করেন নাই। একদিন রাত আনুমানিক 8টার মতো বাজে আর কি, এমন সময় উনি মাছ ধরতে গিয়েছেন ওই ফোলের বিলে। উনি তো আগে থেকেই মাছ ধরেন, ছোটবেলা থেকেই। যখন ওনার 8-9 বছর বয়স তখন থেকেই ওনার মাছ ধরার নেশা। আর মাছ ধরতে উনি যখন যান তখন উনি তো দেখতে পান যে বিলের পাশে থাকা যে ভিটা, এই ভিটাটা তো উনি দেখতেই পান আর কি। তো ভিটায় নাকি উনি দেখতে পেতেন যে বড় বড় আগুনের গোলা দূর থেকে এসে ওই ভিটার উপরে পড়ে হারিয়ে যেত। উনি কিন্তু ওগুলো দেখতেন, একটুও ভয় লাগতো না। একবার হয় কি, শুকনো মৌসুমে পানি যখন শুকিয়ে গেছে অনেকটাই, কিছু কিছু জায়গায় কোমর পর্যন্ত পানি ছিল, ওই পানিগুলোতে কিন্তু অনেক মাছ পাওয়া যেত। ওইটাই কিন্তু মাছ ধরার উত্তম সময়, যারা আসলে মাছ ধরেন। অল্প পানিতে অনেক মাছ তখন চলে আসে। উনি সেই রাত্রে কি করেছেন, লম্বা একটা জাল আড়াআড়ি ভাবে ফেলেছেন, ফেলে 4টা খুঁটি বিভিন্ন দূরত্বে উনি গেড়ে দিয়ে ওই খুঁটির সাথে জালটা বেঁধে রেখেছেন। মূলত পানির স্রোতে শোল মাছ, টাকি মাছ, কই মাছ এগুলো ওই ধরনের জালে বাঁধত বেশি। উনি জাল ফেলে দিয়ে সোনের ঘরে বসে বিড়ি ফুঁকছিলেন। ওনার আবার বিড়ি খাওয়ার বেজায় নেশা ছিল। আর মাছ ধরার অপেক্ষায় রয়েছেন। রাত তখন 8:30টারও বেশি বেজে গেছে। ঠিক তখনই এই চান মিয়ার পুকুরের উপর একটা জিনিস দেখেন যে এই যে চান মিয়ার বোন, যে একদম ছোট থেকে খুবই দুরন্ত, চান মিয়ার বোনের মতো কেউ একজন বসে আছে ওই পুকুর পাড়ে। তো জ্যোৎস্নার আলোয় উনি দেখেন শরীরে মনে হচ্ছে স্বর্ণের অলংকার পরা রয়েছে। পুকুরের পাড়ে মানে পুকুরের পাড়ের একটা জায়গায় সে দাঁড়িয়ে আছে, অন্যদিকে মুখ ফিরিয়ে, মানে এমন ভাবে মুখ ফিরে দাঁড়িয়ে আছে সাইড থেকে হালকা দেখা যাচ্ছে, আর চাঁদের আলোয় অলংকারগুলো চকচক করছে, দূর থেকে দেখা যাচ্ছে আর কি। উনি প্রথমে মনে করেছিলেন যে এই চান মিয়ার বোন গহনা পরে দাঁড়িয়ে আছে, তার কারণটা কি? আর এত রাত্রে চান মিয়ার বোন ছাড়া এইখানে আর কারো আসার সাহস নাই, বিশেষ করে কোনো মহিলা মানুষের।
যেহেতু ছোটবেলা থেকে সে আসতো। আর এই বক্কার ভাই তো উনি পরে বিয়ে করেছিলেন, মানে বক্কার সাথে তো পরে বিয়ে করেছিলেন। ওনার সন্তান যে খাবার দিয়ে যেত আর কি, ওই চানমিয়ার বোনের সাথে এসে, বয়সে তো সে অনেক ছোট ছিল চানমিয়ার বোন থেকে, তো তখন তো আর বক্কার চাচা বিয়ে করেন নাই, তার ছেলেরও প্রসঙ্গ আর নাই তখন। তো ছোটবেলা থেকেই তো এই চানমিয়ার বোনের দিকে আসা যাওয়া করেন, কিন্তু সে তো কখনো এরকম স্বর্ণালঙ্কার পরে এখানে আসে না। আর রাতের বেলা সে ছাড়া এখানে কারো আসার সাহসও নাই, বিশেষ করে কোনো মহিলার, এটাও ওনার মাথায় আছে। কিন্তু এটা আসলে কে? হাব ভাব, উচ্চতা, মানে ওই সময় আর কি তার যতটুকু উচ্চতা ছিল বয়স অনুযায়ী, তখনও তো তার বিয়ের বয়স হয় নাই আর কি। উনি চিন্তা করতেছেন কি ব্যাপার, এই মেয়েটা এইভাবে সাজুগুজু করে দাঁড়ায় আছে কেন? উনি দূর থেকে বলতেছে, এই এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বিয়ে শাদী করবি নাকি? কারোর সাথে ভেগে যাওয়ার পরিকল্পনা আছে নাকি রে? তোর তো বিয়ের বয়স এখনো হয় নাই। এই যা তাড়াতাড়ি বাড়িতে যা, তাহলে কিন্তু আমি চানমিয়ারে ডাকলাম। তো উনি মজা করে এরকম বলছিলেন আর কি। উনি চিন্তা করছিলেন যে ও হয়তোবা ডাক শুনে একটু ঘুরে তাকাবে, তারপর হয়তোবা তার আসার কারণ বলবে। এমনও হতে পারে যে সে বাড়ি থেকে সাজুগুজু করে এখানে এসে দাঁড়িয়ে আছে এমনিতেই, কিন্তু উনি মজা করে বলতেছেন আর কি, যেহেতু সম্পর্কে তার ভাতিজি হয়। কিন্তু এই মেয়ে তো পেছন দিকে ঘুরেও তাকায় না। এদিকে বক্কার চাচা একটা জিনিস চিন্তা করেন যে চানমিয়ার বোন এখানে আসলো, আল্লাহ না করুক কোনো একটা বিপদ আপদ না হয়, রাতের বেলা একা একা আসছে, এমনিতে আসছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এরকম সাজুগুজু করে আসছে, কোনো একটা সমস্যা যদি হয়, এদিকে সম্পর্কে তো ভাতিজি হয়, উনি কি জবাব দেবেন? যেহেতু উনি দেখে ফেলেছেন, দেখি একটু কাছে যাই, মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠাই দিই। তো উনি ওদিকে এগিয়ে যাচ্ছেন, মানে ওই মেয়েটার দিকে, আর কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন। এই তুই কথা বলিস না কেন রে? এদিকে তাকাস না কেন? এভাবে দাঁড়া আছিস কেন উল্টা দিকে ফিরে? উনি এগিয়ে যাওয়ার একটা পর্যায়ে মনে করেন, আচ্ছা এইটা কোনো পিশাচ টিশাচ না তো, বিলের মধ্যে তো এরকম রূপ টুপ ধরে দাঁড়ায় থাকতে পারে। ওই চিন্তা করেই উনি আবার ঘুরে গিয়ে ওই সোনার ঘরের ভিতর থেকে একটা কাঁচি হাতে নিয়ে বের হয়েছেন। ওনার মাথায় কিন্তু ওই সময় ওই সেন্সটা হঠাৎ করে কাজ করেছিল, যার কারণে উনি আবার ঘুরে গিয়ে কাঁচি হাতে নিয়ে বের হয়েছেন। এরপর আবার কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন। এই কিরে, তুই এখনো দাঁড়ায় আছিস, বাসায় যাস না? আমি এত ডাকতেছি তুই শুনতে পাস না? এই বলতে বলতে যখন একদম কাছাকাছি চলে গেছেন, তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। ওই সময় ওই মেয়েটা বক্কার চাচার দিকে ঘুরে তাকায়। ঘুরে তাকিয়ে সে এমন বিদঘুটে ভাবে খিলখিল করে হেসে দেয়, এই হাসি শোনার সাথে সাথে ওনার তো কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়। আর তখন এই হাসির সাথে এমন একটা ভয়ঙ্কর জিনিস উনি দেখেছিলেন, যা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওই মেয়েটার মুখের ভেতর থেকে আগুন বের হচ্ছে। অনেকটা আমরা সিনেমায় যেরকম দেখি যে ড্রাগনের মুখের ভিতর দিয়ে আগুন বের হচ্ছে, মনে হচ্ছে ওই রকম ভাবে আগুন বের হলো। এইটা দেখার সাথে সাথে উনি দুই চোখ বন্ধ করে ফেলেন। 5 সেকেন্ডের মতো উনি চোখ বন্ধ করেছিলেন, এরপর চোখ খুলে দেখেন যে ওই অবয়বটা আর নাই। উনি দ্রুত দৌড় দিয়ে সেই ছনের যে কুড়ে ঘর, ওর ভেতরে গিয়ে বসে পড়েন আর বিড়ি জ্বালিয়ে টানছেন আর ভাবছেন যে এটা কি দেখলাম আমি। উনি ভেবেছিলেন যে এতটুকুই দেখেছেন, ঘটনা শেষ, কিন্তু না। ওনার কাছে মনে হলো যে কোন একটা শব্দ বাইরে থেকে আসছে। হতে পারে যে ওখানে চানমি আসছে, এইটা দেখার জন্য উনি আবার ওই কুড়ে ঘরের দরজাটা ফাঁকা করে বাইরের দিকে তাকিয়েছেন। উনি তখন দেখতে পান চানমিয়ার পুকুরের উপরে যে বাবলা গাছটা, যেটা কথা আমরা শুরুর দিকে বলেছিলাম যে একটা ডাল ওই পুকুরের উপরের দিকে ঝুলে আছে বা ঝুলে থাকে আর কি, সেই ডালের উপর ওই যে অবয়বটা একটু আগেই ভয়ঙ্কর ভাবে হেসে দিয়েছিল, ওই অবয়বটা ঠিক একই রকম শাড়ি স্বর্ণালঙ্কার পরা, উল্টো দিকে ঘুরে 2 পা ওই ডালের উপর ঝুলিয়ে বসে আছে আর গুনগুন করে গান গাচ্ছে। তবে কণ্ঠস্বরটা স্বাভাবিক মানুষের মতোই আর কি, ওরকম ভয়ঙ্কর না। আর এর চুলগুলো মনে হচ্ছে অনেক বড় বড়। চুলগুলো এত বড়
যে ওই ডাল থেকে চুল ঝুলে পানি স্পর্শ তো করেছে, পানির উপরও চুলগুলো ভেসে আসছে, এমন একটা অবস্থা। উনি তো এটা দেখেছেন। তখন উনি কি করেছেন, ওই ছনের ঘরের ভেতর থেকেই সাহস করে গালিগালাজ করা শুরু করেছেন। ওনাদের ধারণা ছিল গালিগালাজ করলে নাকি এই পিশাচ শ্রেণীর জিনগুলো কোনো ক্ষতি করতে পারে না, চলে যায়, কিন্তু ভয় পাওয়া যাবে না। গালিগালাজ তো করেই যাচ্ছেন। একটা পর্যায়ে দেখলেন যে ওই অভাবটি আবারও চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। এবার বক্কার চাচা মনে মনে একটু স্বস্তি পেলেন, যাক আপদ বিদায় হয়েছে। কিন্তু এর বেশ কিছুক্ষণ পর ঘটল অন্যরকম একটি ঘটনা। উনি বিলের মধ্যে যে লম্বা জাল 4টা খুঁটির সাথে বেঁধে রেখেছিলেন, উনি দেখতে পেলেন বড় কোনো মাছ যখন জালে বাঁধলে নড়ে ওঠে, পানির মধ্যে ওই জালগুলো নড়াচড়া করে, তারপর মাছগুলো লেজ দিয়ে বাড়ি যেতে থাকে। তো ওই রকম হচ্ছে ওইখানে, এটা উনি দেখতে পান। চাঁদের আলোতে বা জ্যোৎস্নার আলোতে উনি দেখতে পেয়েছিলেন। আর এরকমটা দেখে তো উনি অভ্যস্ত। উনি এটাও দেখতেন যে নিচ থেকে বুদবুদ উঠছে, মনে হচ্ছে বড় কোনো মাছ ওখানে পড়ে গেছে ওনার ওই পাতা জালে। উনি চিন্তা করছেন বড় টাইপের হয়তো বা কোনো শোল মাছ হবে। উনি সাথে সাথে ছনের কুড়ে ঘর থেকে বের হয়ে যান এবং জালের কাছেও চলে যান খুবই দ্রুততার সাথে। জালের কাছে গিয়ে জাল উঁচু করে দেখেন মাছ তো দূরের কথা, একটা চুনো পুটিও বাঁধে নাই। উনি চিন্তা করেন কি ব্যাপার, তাহলে কি দেখলাম। ওই সময় উনি আবার দেখেন কি, যে উনি যেই জায়গাতে জালটা উঁচু করেছিলেন ওখান থেকে আরেকটু দূরে আরেকটা খুঁটি রয়েছে না, ওই একই জাল, ওই খুঁটির কাছে মনে হচ্ছে একই রকম ভাবে সেখানে নড়ছে, সেখান থেকে বুদবুদ উঠছে। উনি চিন্তা করেন এখান থেকে মাছটা সরে গিয়ে হয়তো ওখানে গেছে। এই চিন্তা করে উনি আবার ওই খুঁটির কাছে গিয়েছেন, দেখেন ওই খুঁটিতেও একই অবস্থা, সেখানে একটা চুনোপুটিও ধরা পড়েনি। তখন আবার দেখেন যে আর একটা খুঁটির কাছে এরকম হচ্ছে। উনি আবার ওখানে যান, আবার ওখানে গিয়ে দেখেন একই রকম অবস্থা। তখন উনি বুঝতে পারেন না রে, এটা তো স্বাভাবিক কোনো বিষয় বলে মনে হচ্ছে না। মাছ ধরা দীর্ঘ অভিজ্ঞতায় ওনার কাছে তো এমন কখনোই মনে হয়নি। এটা যে একটা ভয়ঙ্কর ঘটনা উনি তখন বুঝতে পারলেন। আর যখনই উনি বুঝতে পেরেছেন তখনই মনে হলো পানির নিচ থেকে কোনো একটা হাত ওনার পা যেন খপ করে ধরে ফেলেছে আর ওনাকে পানির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই সময় উনি একটা খুঁটির কাছাকাছি ছিলেন, তো খুঁটিটা ধরে ফেলেছেন। পানির নিচ থেকে এমন হ্যাঁচকা টান দিচ্ছে ওনাকে পানির ভেতরে নিয়ে যাবে। ওখানে তো পানি খুব বেশি না, কোমর পর্যন্ত পানি, কিন্তু তারপরেও পানির ভেতরে নিয়ে যদি কাউকে চেপে ধরা হয় সেটা নিঃশ্বাস নিতে পারবে না। ওই সময় আল্লাহর কি অশেষ রহমত, এই যে চান মিয়া সে টর্চ লাইট মারছে এই বক্কার চাচার দিকে, বলে বক্কার, এই বক্কার কি রে, কি হইলো, ওরকম করতেছিস কেন, বড় মাছ পাইছিস নাকি? তখন আবার ওই বক্কার চাচা বলে, এই তুই তাড়াতাড়ি এদিকে আয়, অনেকক্ষণ ধরে তোর বোনের সুরত ধরে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছিল একটা পিশাচ জিন, তুই তাড়াতাড়ি আয়, আমাকে এখন পানির মধ্যে নিয়ে গেল। তো এই কথা যখনই বলেছেন সাথে সাথে তো ওই যে চান মিয়া উনি দৌড়ে চলে এসেছেন পানির ওইটুকু গভীরতায়। যখনই নেমে ওনাকে টাচ করেছেন সাথে সাথে এই বক্কার চাচার কাছে মনে হলো যে ওই হাতটা তাকে ছেড়ে চলে গেল। বক্কার চাচা উনি তো উপরে ওঠেন, চান মিয়াকে ধন্যবাদ জানান যে আল্লাহর অশেষ রহমতে তুই যদি এখন না আসতি আমার এখন কি পরিণতি হইতো তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর সব ঘটনা খুলে বলেন যে কিভাবে ওনার বোনের সুরত ধরে এভাবে এসেছিল, মনে করেছেন যে তারই বোন। উনি বলতেছেন যে আমার বোন তো ঘরে ঘুমায়, ও আজকে সন্ধ্যার পরপরই ঘুমায় পড়ছে, আর এই জন্য আমি রাতের বেলা একবারে খাওয়া দাওয়া শেষ করে আসলাম, যেহেতু রাতের বেলার খাবার দিতে কেউ আসবে না এই জন্য আমি খাওয়া দাওয়া করে আসছি, দেরি হয়ে গেছে। তখন এই চান মিয়া উনি একটা বুদ্ধি দেন যে তুই কি গালিগালাজ করছিলি? তখন ওই বক্কার চাচা বলেন যে আমি এই গালিগালাজ করছিলাম। তখন চান মিয়া বলেছিলেন যে গালিগালাজের পরিমাণ আরো বাড়াই দিতি, তাহলে এরা চলে যেত। মানে এটা ওনাদের একটা বিশ্বাস যে গালিগালাজ করলে নাকি এই দুষ্টু শ্রেণীর জিনেরা কোনো ক্ষতি না করে চলে যায়। তো ঘটনা এখানে এই পর্যন্তই ছিল।
আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার নাম মুন্সি। আমি গোপালগঞ্জ জেলার সদর থানায় থাকি। এখানেই আমার জন্ম। যাই হোক, মূল ঘটনায় আসি। আমার জানা 3টি ঘটনা আছে, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনা 1। লোকটার নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলে ডাকত। লোকটা আজন্ম অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে, তারা যে রাস্তায় বারবার যাতায়াত করে সেই রাস্তার দিনের বেলায় যে সময় তাকে রেখে আসা হোক না কেন, তারা ঠিকই রাস্তা চিনে বাড়িতে ফিরে আসে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। তিনি নিজে থেকেই অনেক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন। আবার তিনি নিজে নিজেই গভীর রাতে বাড়িতে ফিরে আসতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ছাড়তেন আর যা তা বলে ধমক দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা। গ্রামের মানুষ বা গ্রামের লোকেরা লোকমুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিনের সর্দারও চলাফেরা করত। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে যায়। আর আরেকটি দক্ষতা ছিল, তিনি মানুষের স্বর শুনেই বলে দিতে পারতেন কে তার সাথে কথা বলছে। লোকটাকে আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বলে, কানা মামা কেমন আছেন? তখন কানা মামার সাথে সাথেই উত্তর দেয়, কিরে রেনু, এত বছর পর এলি? কথিত আছে আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে এলাকাতে একটা পুরনো বাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসত। কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার নুপুর পায়ে কাল হাঁটার আওয়াজ, গোঙানির মতো আওয়াজ, এগুলো পাওয়া যেত। এমনকি ওই বাড়ির বারান্দা প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটা ছায়া দেখা যেত। তখন কানা মামা কেবলমাত্র কালো জাদু চর্চা করতে শুরু করেছে। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা বাড়িতে যাবেন এবং ওইখানে যদি কোনো অশরীরী থাকে তাহলে তিনি তাকে বন্দি করে নিয়ে আসবেন। কথা মতো তাই হলো। তিনি একা রাতের বেলা গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে ওই বাড়ি থেকে আর কোনো আওয়াজ আসেনি। তাকে যারা ক্ষতি করে তাদের ওপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন। এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনই এক ঘটনা ঘটে। এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুয়ে কলপাড়ে যায়। কিছুক্ষণ পর তার চিৎকারে তার শাশুড়িমা বাইরে বেরিয়ে আসে। তার শাশুড়িমা বাইরে এসে দেখেন তার বৌমাকে কেউ যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবোতে থাকে। সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলায় সোনার চেন পেঁচিয়ে গিয়েছিল এবং তার গলায় সোনার চেন যে কে যেন গলার পেঁচিয়ে ধরেছিল। তখন তার শাশুড়ি মা এলাকার লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে তুলে উপরে ওঠায়। পরে তার ভাষ্যমতে জানা যায় যে সে একটা প্রদীপ হাতে নিয়ে যায়। চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ প্রদীপটি নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে পাঁচকলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে পানিতে নিয়ে গিয়ে ফেলে দেয়। পানিতে ডুবোনোর চেষ্টা করে। ধারণা করা হয় তার শ্বশুর জমি জমা সংক্রান্ত কোনো একটা কারণে কানা মামার ক্ষতি করতে চেয়েছিল, তাই মৃত্যুর পর এভাবেই প্রতিশোধ নেওয়া হয়। ঘটনা 2। এটা এক বন্ধুর কাছ থেকে শোনা আমার একটি ঘটনা। একবার এক লোক ব্যবসার কাজে বিদেশ যায়। তিনি 5 স্টার হোটেলে ওঠেন। সেখানে তখন মাত্র 2টি রুম খালি ছিল, একটি দক্ষিণমুখী আর একটি ঠিক তার পাশে। তিনি ম্যানেজারের কাছে
দক্ষিণমুখী রুমটি চান, কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না, পাশের রুমটা দেয়। কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কনস্ট্রাকশনের কাজ চলছে। এটি বলাতে ওই লোক কোনো আর চিন্তা ভাবনা না করে নিজের রুমে চলে যান। রাতের বেলা 2টা বা 3টার দিকে তিনি ধপ করে একটি আওয়াজ পান। কি যেন পাশের দেওয়ালে আঘাত করছে, সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে। তিনি ব্যাপারটা তেমন পাত্তা না দিয়েই ঘুমিয়ে পড়েন। পরদিন ঠিক একই সমস্যা। এবার দেখা দেয় জোরে জোরে কান্নার আওয়াজ আসছে, সেই সাথে কেমন জানি একটা ধস্তাধস্তির আওয়াজ পাই। হঠাৎ করেই আবার পানি পড়ার শব্দ। তিনি জানেন ওই রুমে কেউ থাকে না। এত অস্বাভাবিক ঘটনা দেখে তিনি পরে আর চুপ থাকতে না পেরে তিনি রুমে গিয়ে দরজায় আওয়াজ করেন যে ভেতরে কে আছেন, দরজা খুলেন। কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসে না, এবং রুম থেকে যে আওয়াজটি আসছিল সেই আওয়াজটিও বন্ধ হয়ে যায়। যখন তিনি সেখান থেকে চলে আসবেন এবং কিছু দূর চলে এসেছেন, তখন আবার আওয়াজ শুরু হয়ে যায়। এবার তিনি দরজার চাবির ফুটো দিয়ে চোখ দেন, কিন্তু ভিতরে কিছুই দেখতে পান না, শুধুই অন্ধকার। সেদিনের মতো তিনি রুমে চলে যান। পরের দিন আবার আগেভাগেই ওই রুমের সামনে দাঁড়িয়ে থাকেন, যাতে আওয়াজ হলেই চোখ রেখে দেখতে পাবেন। কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি। এরপরেও তিনি কৌতূহলবশত চাবির রিংয়ে ফুটোর চোখ রাখেন, দেখেন পুরো রুম লাল হয়ে আছে। এটা দেখে তিনি ভয় পান। পরের দিন তিনি হোটেলের ঝাড়ুদার এমন একজন লোকের সাথে কথা বলেন। তার ভাষ্যটা ছিল এমন যে অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করা হয়, তাকে খুন করে লাশ ফেলে রাখা যাওয়া হয়েছে। এরপর থেকে সেখানে নানা রকম আওয়াজ আসতো। হোটেলের সুনাম খারাপ হবে বলে আপনাকে কিছু বলা হয়নি। লোকটি তার রুমে ফিরে আসবে। এমন সময় ঝাড়ুদার তাকে ডেকে বলেন, জানেন স্যার, মেয়েটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। মেয়েটার চোখের রং ছিল লাল। ঘটনা 3। এই ঘটনা আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি যখন ছোট ছিলেন, ওই সময়ে গ্রাম অঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষি। তখন এখন যেমন ব্যবসা প্রচলন ব্যাপকভাবে ঘটেছে, তখন তেমন ছিল না। সে সময় রাতের বেলা প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাবার ঘটনা শোনা যেত। এই কারণে গ্রামের লোকেরা মিলে ঠিক করলেন তারা কাউকে পাহারা দেওয়ার জন্য নিয়োগ দেবেন, এবং মাস শেষে সবাই মিলে টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেই কথা সেই কাজ। একজনকে কাজের জন্য নিয়োগ দেওয়া হলো। পাহারাদার ছিল একজন যুবক, কিন্তু গরিব, যে কারণে রাতের বেলা কাজটি করতে সে রাজি হয়। সে যখন পাহারায় আসতো, তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবারে চক্কর দিত, আর কাউকে সেখানে দেখতে পেলে সাবধান করতেন এবং কারণ জানতে চাইতেন, এবং তিনি সবখানেই টহল দিয়ে বেড়াতেন। প্রথম 1 মাস কোনো সমস্যা হয়নি, কোনো রকমের চুরিও হয়নি। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় তার লাশ খুঁজে পায়। তার মাথা কেটে ফেলা হয়েছিল, আর তার হাত পা বাঁধা অবস্থায় ছিল। ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরে গিয়েছিল। লোকেরা ভাবলো হয়তো চোরেরা এই কাজ করেছে, কিন্তু ঘটনার পরেও চুরির ঘটনা তেমন পাওয়া যায়নি। এই ঘটনার ঠিক কিছুদিন পর নতুন একটা ঘটনার আবির্ভাব হয়। প্রায় রাতে যারা হাট থেকে বাড়িতে ফেরে, তারা নাকি দেখেন প্রতি রাতে কে জানি লণ্ঠন হাতে ক্ষেতের পাশে দিয়ে দৌড়ায় আর আওয়াজ করে, এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গায় যেখানে ওই পাহারাদারের লাশ আর রক্ত পাওয়া গিয়েছিল, সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনই এই ঘটনাটা ঘটে। তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে থাকবেন, দেখবেন কি ঘটে। এক রাতে তারা তাই করে। রাত 3টার দিকে ঘটে ঘটনা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকে কে যেন এদিকেই দৌড়ে আসছে।
তারা দূর থেকে আওয়াজটা পাচ্ছে। কিছু কাছে আসতেই তারা ভয়ে শিউরে ওঠে। আরে, এটা তো সেই পাহারাদার, তার যে মারা গেছে, তার ওখান থেকেই আওয়াজটা আসছে। তারা যেখানে লুকিয়েছিল সেখানে এসেই আত্মাটা দাঁড়িয়ে পড়ে, তাদের দিক থেকে কাঁধ ফিরিয়ে তাকায়, তাদেরকে দেখছে এবং সেই আওয়াজটা বের হচ্ছে। সেই সময় হঠাৎ করেই তার গলা কাটার মতো হয়ে যায় এবং গলার ফুলকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। এই দৃশ্য দেখে সেখানে যারা পাহারা দিচ্ছিল তাদের জ্ঞান হারিয়ে যায়, অর্থাৎ তারা জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তী সকালে লোকেরা এসে তাদের সবাইকে অজ্ঞান অবস্থায় পায় এবং তাদেরকে জাগিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছিল তাদের সাথে। তারা সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে। তো রাসেল ভাই, আজকে আমি আমার 3টি ঘটনা শেয়ার করলাম। আমার ঘটনা 3টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। এরকম আরও অনেক ছোট ছোট ঘটনা আমার কাছে আছে, আমি আশা করব আপনি আমার স্টোরিটা শেয়ার করবেন। তো আমি আমার ঘটনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।